বিসমিল্লাহির রহমানির রহিম। যারা যেখান থেকে এই ভিডিও দেখছো সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, আজ থেকে আমরা অনলাইন ক্লাস শুরু করছি। তো তোমরা সবাই জানো, অলরেডি তোমাদের কাছে অনেকের কাছে এসএমএস গিয়েছে। তো এখন বিষয়টি হচ্ছে যে আমরা যে অনলাইন ক্লাস করব সেটা তো ভালো বিষয়। আসলে অনলাইন ক্লাসগুলো আসলে কিভাবে হবে? আচ্ছা, প্রথমত কথা হচ্ছে যে আমরা বাংলাদেশের মানুষ, গর্বিত বাংলাদেশের মানুষ। বাংলাদেশ কিন্তু অনেক এগিয়ে গেছে, কিন্তু দুঃখজনক একটা বিষয় হলো এখনো সব জায়গায় কিন্তু ইন্টারনেট ফ্যাসিলিটি হিসেবে যায়নি। সেই সাথে আরেকটি বিষয় দাঁড়িয়ে গেছে যে অনেকের হাতে এখনো স্মার্ট ডিভাইস পৌঁছায়নি। যেহেতু স্মার্ট ডিভাইস এখনো পৌঁছায়নি, ইন্টারনেট কানেকশন যায়নি, কিংবা আবহাওয়াজনিত কারণে বিভিন্ন সমস্যা হয়ে থাকে, তো দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা এখনো যে খুব ভালোভাবে ইন্টারনেট ফ্যাসিলিটি ইউজ করবে সেটা কিন্তু একটা বড় বিষয়। যে কোনো কারণেই হোক, এখন কিন্তু আমাদেরকে অনলাইন বেস সবকিছু করতে হচ্ছে। তার মানে আমাদেরকে অনলাইনে থাকতে হবে, অনলাইনে সব কাজ করতে হবে। সবচেয়ে বড় কথা, এখন হায়ার স্টাডিজের জন্য যে সব তথ্য দরকার ছিল সবই অনলাইনে পাওয়া যায়। তো ওভারঅল বিষয়টা হচ্ছে যে আমাদেরকে ইন্টারনেট যে বিষয়টি আছে সেটার সাথে ওতপ্রোতভাবে জড়িত হতে হবে। তা আমরা অনলাইনে ক্লাস যখন নিচ্ছি, ভালো কথা, নেব, চালাবো। তো যেহেতু তোমাদের সাথে আমাদেরকে এখনো যোগাযোগ হওয়াটা সময় প্রয়োজন। আজ থেকে যেহেতু শুরু হচ্ছে, আজকে থেকেই যদি ক্লাস শুরু হয়ে যায়, অনেকেই কিন্তু ঠিকমতো এখানে অ্যাড হতে পারবে না, অনেক রকম সমস্যা ফেস করবে। তো এই সমস্যার সমাধান করার পরেই আমরা সুন্দরভাবে এই ক্লাসগুলো শুরু করতে চাই, এটাই আমাদের ইচ্ছা। এবং এর জন্য আমরা এবার যেটা করব সেটা হচ্ছে, আজ থেকে প্রায় 5 দিন পর্যন্ত আমরা তোমাদেরকে সময় দেব যেন আমাদের সাথে যোগাযোগটা ঠিকঠাক করে, যেন পরবর্তী যখন রুটিন অনুসারে ক্লাস শুরু হবে তখন যেন কোনো সমস্যা সৃষ্টি না হয়। আচ্ছা, এখন এর জন্য যেটা করতে হবে, আমরা রুটিন বানিয়ে রেখেছি কোন দিন কোন সময় কোন ক্লাস হবে। এবং সেই সাপেক্ষে যেটা হবে সেটা হলো, আজ থেকে 5 দিন পর থেকে এটা শুরু হবে, অর্থাৎ 6/11/2020 এই তারিখ থেকে তোমরা রুটিন অনুসারে অনলাইনে ক্লাসগুলো করতে পারবে। ভালো কথা। আচ্ছা, এবার তাহলে শুরু করি। আচ্ছা, দেখো, তোমরা কিন্তু বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় ভর্তি হয়ে গেছো। এখন তোমাদের সাথে অনেক তথ্য দেওয়া হয়েছে, অনেক তথ্য তোমরা জানো। হ্যাঁ, তো আমাদেরকে এইসব বিষয়ের উপর ভিত্তি করেই, দেখো, প্রথমে যেহেতু আজকে আমরা যেটা করি, প্রথম ক্লাসে সব বলে দিই তোমাদেরকে কিভাবে পড়তে হবে, কিভাবে চলতে হবে, এই প্রতিষ্ঠানের নিয়ম কানুন ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তো সেটার উপর বেস করেই কিন্তু আমরা এই ক্লাসগুলো আয়োজন করব। প্রতিষ্ঠান যখন খুলে দেবে ইনশাল্লাহ আমরা সেভাবেই প্রতিষ্ঠানে এসে ক্লাস করতে পারবো। ঠিক আছে, শুরু করি। আচ্ছা, প্রথমে নিজের পরিচয় দিই। যারা আজকে আমাকে, অনেকেই আছে যারা নতুন দেখছো, প্রথমবার দেখছো। তো আমি মোহাম্মদ আরিফুর রহমান তন্ময়, হেড অফ দ্য ডিপার্টমেন্ট কম্পিউটার টেকনোলজি, টিএমএসএস পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। আচ্ছা, এখানে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এখানে বেশ কিছু আমার নাম্বার দেওয়া আছে। তোমাদের যদি কখনো প্রয়োজন হয়, যে কোনো সমস্যা হয়, শুধু ঘুমানোর টাইম বাদ দিয়ে যে কোনো সময় কল দিতে পারবে। আচ্ছা, এখন থাকলে হচ্ছে যে আরেকটি বিষয়, সেটা হচ্ছে আমার কেউ যদি কোনো তথ্য পাঠাতে চাও, ডকুমেন্টারি তথ্য, তাহলে তোমরা দুইভাবে দিতে পারবে। একটি হচ্ছে আমাকে ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারো। এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ, আরিফুর রহমান তন্ময়, মানে শর্টকাটে ART তন্ময়। যাই হোক, এটা আমার জিমেল অ্যাকাউন্ট, অর্থাৎ এটা আমার গুগল অ্যাকাউন্ট। তোমরা চাইলে এখানে আমাকে বিভিন্ন রকম মেইল করতে পারো। আচ্ছা, এখন সবচেয়ে ভালো যে বিষয়টা হচ্ছে, সবাই ফেসবুক চালায়। তো শুধুমাত্র আমার শিক্ষার্থী যারা আমার ক্লাসে থাকে বা এই প্রতিষ্ঠানে আছো, হ্যাঁ, তো এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য আমি একটা শুধু আইডি করছি। যদি তোমরা প্রমাণিত হয় যে তুমি এই প্রতিষ্ঠানের ছাত্র, তাহলে কিন্তু তুমি এখানে জয়েন করতে পারবে। অর্থাৎ তুমি ছাত্র হতে হবে। আমার সাথে আমি এই পর্যন্ত যত প্রতিষ্ঠানে চাকরি করেছি তাদের মধ্যে কোনো যদি শিক্ষার্থী হয়ে থাকো, তাহলে আমি শুধু এই আইডিতে অ্যাড করে নিই। তো এইটি হচ্ছে আমার সেই ফেসবুক আইডির ইউজার অ্যাকাউন্ট। তোমরা, ইউজার ইউআরএল, তোমরা এখানে এই আইডিটা যদি ব্রাউজারে দিয়ে দাও তাহলে আইডিটা খুঁজে পাবে। হ্যাঁ, তো সেখানে একটা রিকোয়েস্ট দিবে এবং সেখানে একটি কাজ করে একটা মেসেজ করবে যে তোমার নাম এবং তোমার এসএসসির রোল নাম্বার, তাহলে মিলিয়ে দেখতে পারবো যে তুমি এখানকার স্টুডেন্ট কিনা। তাহলেই শুধু আমি তোমাকে অ্যাড করবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, অনেক কথা হলো। এখন আমাদের যেটি বিষয় সেটা হচ্ছে, আজকে আমরা আলোচনাটা কি করব, আলোচনার বিষয়বস্তু কি হবে। আজকে যে আলোচনার বিষয়বস্তু হবে, প্রথমত আসলে মূল উদ্দেশ্য হচ্ছে নিজেদের তথ্য সংগ্রহ। নিজেদের তথ্য কেন বলবো, তোমরা এখন এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী হয়ে দাঁড়িয়েছো। তো তোমরা যখন কারোর সাথে দেখা হবে, মিশবে, তখন যেসব প্রশ্ন সম্মুখীন হবে সেগুলো যেন তোমরা দিতে পারো এবং নিজেকে যেন বুঝতে পারো এই প্রতিষ্ঠানে কিভাবে চলতে হবে, সেটা নিয়ে আজকে কিন্তু এই আলোচনার বিষয়বস্তুটা সাজানো। তো সেটার জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কি বিষয়টা তোমাদের জানা। কারণ তোমরা এখন ইঞ্জিনিয়ারিং শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য এখানে আসছো। তোমরা কিন্তু আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। সো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বিষয়টা কি সেটাও তোমাদেরকে বুঝিয়ে দিতে হবে। আচ্ছা, সেই সাথে তোমরা কেন ডিপ্লোমা পড়তে আসছো, এমনও আছে যাদের সাথে হয়তো তোমাদের কথা হয়নি, কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করবে যে ডিপ্লোমা কেন পড়ছো, কি জন্য পড়ছো, ইত্যাদি ইত্যাদি। এটার প্রয়োজনীয়তা এবং গুরুত্বটা তোমরা যদি না জানো তাহলে বুঝাতে পারবে না, ঠিক না?
আচ্ছা, সেই সাথে পড়লে কি সুবিধা পাবে, সুফল হবে, সেটা নিয়েও কিন্তু তোমাদের জানা উচিত। আচ্ছা, এরপরে তারপরেই তোমাদেরকে কেউ জিজ্ঞাসা করতে পারে, অনেকেই জিজ্ঞাসা করবে তোমার প্রতিষ্ঠান কি, পরিচয় কি, বৈশিষ্ট্য, পাঠদান কেমন হচ্ছে ইত্যাদি সম্পর্কে কিন্তু তোমার কাছে জানতে চাইবে। তোমরা যেন এই সকল প্রশ্নের উত্তর দিতে পারো, সেই সাথে তোমাদের পড়াশোনাটা আসলে তোমরা কিভাবে করবে, তোমাদের প্রবিধান কি, তোমরা কোন স্ট্রাকচারে করবে, কি বিষয় করবে, সিলেবাস হবে, এইসব বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তো ঠিক আছে, সর্বপ্রথম যে বিষয়টি সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কি। আচ্ছা, তোমরা এখন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। দেখো, ইঞ্জিনিয়ার আসলে বিষয়টা হলো, ইঞ্জিনিয়ার হচ্ছেন একজন গবেষক। তিনি বলতে পারো কৃত্রিম বস্তুর স্রষ্টা কিংবা কোনো বিজ্ঞানী। দেখো, প্রাকৃতিক বিষয়বলি নিয়ে তিনি গবেষণা করবেন, নতুন বস্তুর নকশা সৃষ্টি করবেন এবং কোনো কৃত্রিম বস্তুকে গবেষণা করে সমাধান করবেন। হ্যাঁ, আচ্ছা, এখন দেখা যাচ্ছে কোনো একটি বিষয় বা কোনো একটা আগে থেকে বিষয় তৈরি হয়ে আছে, বা কোনো একটা যন্ত্র তৈরি হয়েছে, বা কোনো একটা সিস্টেম তৈরি হয়ে আছে, কোনো সমস্যা হচ্ছে, সেখানে তিনি হয়তো কিছু বৈশিষ্ট্য বাদ দিবেন অথবা নতুন বৈশিষ্ট্য সংযোজন করে সেটার উন্নয়ন সাধন করবেন। ঠিক আছে। আচ্ছা, কারণ ইঞ্জিনিয়ারিং এর প্রয়োজনীয়তা একটু বলে নিই। দেখো, আমরা কিন্তু জীবিকা অর্জনের জন্য কাজ করি। তো কাজকে সহজ করার জন্য, এই যে আমরা কাজটা করতে সেটা যেন সহজভাবে করা যায়, সেজন্য কিন্তু যন্ত্র বা কোনো প্রযুক্তি আবিষ্কার হয়েছে। আর এই প্রযুক্তিটা তৈরি যে করেন, কিংবা এই প্রযুক্তিকে নিয়ন্ত্রণ যিনি করেন, কিংবা এটার উন্নতি সাধন করেন, যাই হোক, এই প্রযুক্তি রিলেটেড যারা কাজ করেন তারাই হচ্ছে কিন্তু ইঞ্জিনিয়ার। আচ্ছা, তো বর্তমানে ইঞ্জিনিয়ারিং বিষয়টার উপর খুব চাপ পড়ছে, প্রযুক্তির উপর খুব চাপ পড়ছে, দিনে দিনে নতুন নতুন প্রযুক্তি আসছে, তাই কিন্তু ইঞ্জিনিয়ার চাহিদাও দিনে দিনে বেড়ে যাচ্ছে, ঠিক না? আচ্ছা, এবার আসলে ইঞ্জিনিয়ার কি। বাংলাদেশের নিয়ম অনুসারে বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স তোমাকে কমপ্লিট থাকতে হবে। সেই সাথে তোমাকে আইবি, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সদস্য হতে হবে। তুমি যদি এই দুটো বিষয়কে ঠিক রাখতে পারো তাহলে একটি কোড তুমি পাবে। এই কোডধারী ব্যক্তিদেরকেই বলা হয় ইঞ্জিনিয়ার। তবে যেহেতু আমরা সবাই ইঞ্জিনিয়ারিং কোর্স কমপ্লিট করেছি, সেহেতু আমরা কিন্তু দাবি করতে পারি যে হ্যাঁ, আমি কোর্স কমপ্লিটকারী একজন ইঞ্জিনিয়ার, ঠিক না? আচ্ছা, এখন এনার কাজ কি হবে? প্রাকৃতিক বিষয়গুলি নিয়ে গবেষণা করবেন, সেটা হোক না কোনো পরিবেশগত, ইতিহাসগত ইত্যাদি ইত্যাদি। আবার এমনও হতে পারেন তিনি নতুন মানে বস্তু সৃষ্টিকার জন্য নকশা তৈরি করবেন। ধরে নাও আমি একটি মাঠকে দেখে আসলাম যে এখানে একটা মাঠ আছে, মাঠের পাশে একটা রাস্তার দরকার, তাহলে রাস্তাটা কিন্তু একটা নতুন বিষয়, এটাও কিন্তু একজন ইঞ্জিনিয়ারের কাজ। আচ্ছা, কৃত্রিম বস্তুকে গবেষণা করবেন। ধরে নাও আগে থেকে সবচেয়ে ভালো বিষয়, তোমরা এখন সবাই কিন্তু মোটরসাইকেল প্রেমী হয়ে গেছো, তো মোটরসাইকেল একটা আছে, সমস্যা সৃষ্টি হয়েছে, ঠিক আছে, তাহলে কি বৈশিষ্ট্য ওখানে যোগ করলে, কিংবা কোন বৈশিষ্ট্যটা বাদ দিয়ে দিলে। যেমন এখন আগে ছিল হচ্ছে তোমার ড্রাম সিস্টেম, এখন কিন্তু ব্রেকিং সিস্টেম অনেক উন্নত হয়ে গেছে। তো এই ব্রেকিং সিস্টেমটাকে কে অ্যাড করলো? তার মানে আগে থেকে তৈরি একটি মোটরসাইকেলের ড্রাম সিস্টেম, ব্রেককে চেঞ্জ করে এখন কিন্তু আমরা ডিস্ক লাগিয়েছি, আমরা শেপ লাগিয়েছি, বিভিন্ন রকম সিস্টেম করা হয়েছে, ঠিক না? তো তাহলে দেখো এই যে বিষয়টি, তাহলে একটা নতুন কিছু তিনি যুক্ত করে দিলেন, দিয়ে উন্নয়ন সাধন করলেন। এগুলো আসলে গবেষণামূলক কাজ, এগুলো সব ইঞ্জিনিয়ারকে করতে হয়। এবার আসলে একটা ইঞ্জিনিয়ারের সাথে, কয়েকজন ইঞ্জিনিয়ারের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। যার ছবি তুমি দেখতে পাচ্ছ বাম পাশে, তিনি হচ্ছেন আমাদের স্যার লুইস আইসরেট কান। তার সম্পর্কে যতটুকু বলবো কম। আমরা সবাই এনার নাম জানি, কারণ বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা, অর্থাৎ বাংলাদেশকে চালানোর জন্য যেখানে বসে আমরা নীতি নির্ধারণ করি, অর্থাৎ বাংলাদেশ সংসদ ভবন, সেই সংসদ ভবনের স্থপতি হচ্ছেন স্যার লুইস আইসরেট কান। আচ্ছা, এখন তিনি কিভাবে এই বৈশিষ্ট্য যেগুলো বলে আসলাম, তিনি গবেষণা করেছেন, তিনি নতুন জিনিস সৃষ্টি করেছেন, কিভাবে দেখো। বর্তমান তোমাদের একটা বাম পাশে একটা ছবি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাংলাদেশ সংসদ ভবনের ছবি। এটা উপর থেকে যদি দেখতে চাও, দেখো, তাহলে এরকম দেখতে লাগবে। দেখো, খানসামার আমলে যখন কেউ মানে তিনি দরবার চালাতেন বা শাসন কার্য চালাতেন, তিনি যে দরবারে বসছেন তার পাশে পুকুর ছিল। আচ্ছা, এবং আমরা আমাদের বাংলাদেশের ইতিহাস জানি যে বাংলাদেশ নদীমাতৃক দেশ, সবুজ সুফলা মাঠের দেশ, হ্যাঁ, এবং প্রকৃতিক আবহাওয়া খুবই ভালো, এবং দিনে দিনে এটি উন্নয়নের দিকে যাবে। তো তোমরা যদি এখান থেকে দেখো ছবিটাকে একটু খেয়াল করে, সংসদ ভবনের, অর্থাৎ এটা একটি দরবার, তার চারিপাশে একটি পুকুর, নদীমাতৃক বাংলাদেশের মতোই নদী, একপাশে সবুজ সুফলা মাঠ, আর অন্যদিকে দেখো শহরায়নের মতো কিন্তু গড়ে উঠেছে বিভিন্ন ভবন। হ্যাঁ, এর মধ্যে থিওরি। তো এভাবে আরো অনেক কিছু বিষয় আছে যেগুলোর উপর ভিত্তি করে তিনি কিন্তু এই ডিজাইনটা তৈরি করেছিলেন। আচ্ছা, এবার পরিচয় করে দেবো আমাদের দেশের সবচেয়ে একজন বিখ্যাত ব্যক্তি পুরো পৃথিবীতে, যিনি আমাদের দেশের একজন রত্ন। স্যারের নাম হচ্ছেন মোহাম্মদ ফজলুর রহমান। ইনি সেই ব্যক্তি যিনি সর্বপ্রথম পৃথিবীতে 100 তলা ভবন নির্মাণ করেছিলেন, অর্থাৎ মালয়েশিয়ান যে টুইন টাওয়ারটি ছিল 100 তলা বিশিষ্ট, সেইটির ডিজাইন স্যারের হাতে করা। তিনি বাংলাদেশের স্থপতি, হ্যাঁ, সরি, বাংলাদেশের একজন স্থাপত্য শিল্পের বা একজন স্থাপত্য স্টুডেন্ট ছিলেন, এবং শিক্ষক ছিলেন, এবং এইখানেই তিনি
কর্মরত ছিলেন এবং আমেরিকার কিছু কিছু প্রতিষ্ঠানে তার ছবিকে এবং মূর্তি বানিয়ে রাখা হয়েছে, প্রতিমা বানিয়ে রাখা হয়েছে, সেখানে তার নামকে সম্মানের সহিতই নেওয়া হয়। যাই হোক, এবার আমরা আসি হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বিষয়টা কি, যেটাতে তোমরা পড়াশোনা করছো। আচ্ছা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বিষয়টা হলো, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হলো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় যেসব কোর্স চালু হয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নামে, সেইটি থেকে পাশকৃত শিক্ষার্থী। আচ্ছা, আরো সহজভাবে যদি বলতে যাই, দেখো যেহেতু প্রযুক্তি নির্ভর পৃথিবী, প্রযুক্তিকে উন্নত করতে হবে। এখন এখানে তো ইঞ্জিনিয়াররা কাজ মানে গবেষণা করে জিনিস তৈরি করছেন, কিন্তু এটাকে বাস্তবে রূপ দেবে কে? কর্মীদেরকে দিয়ে কাজ করিয়ে নেবে কে? ঠিক না? তাদেরকে সহযোগিতা করবে কে? হ্যাঁ, একজন ইঞ্জিনিয়ারকে সহযোগিতা করতে হবে, সেই কাজটিকে, সেই ডিজাইনটিকে নিয়ে গিয়ে আমাকে ল্যাবে টেস্ট করতে হবে, সেটার পরে আবার আমাকে করতে হবে হচ্ছে কি সরাসরি ফ্যাক্টরি লেভেলে গিয়ে অথবা সরাসরি বাস্তব ভিত্তিকে সেটা থেকে রূপ দিতে হবে। এই সমস্ত কাজ কিন্তু সাধারণত একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করে থাকে। হ্যাঁ, তো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড দক্ষ লোক তৈরি করার জন্য, শুধু তো ডিজাইন করলে হবে না, বানাতে হবে। এই বানানোর জন্য দক্ষ লোক প্রয়োজন। এই লোক সৃষ্টিতে, দক্ষ লোক সৃষ্টি করার জন্য 1960 সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কিন্তু স্থাপিত হয়েছিল। আচ্ছা, তারা প্রায় 20টিরও বেশি সেকশনে কারিকুলাম সৃষ্টি করে পাঠদান করে আসছে। এই 20টি সেকশনের মধ্যে একটি হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স, যার কোড হচ্ছে 15, অর্থাৎ 15 নাম্বার কারিকুলাম আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংকে ধরা হয়। আচ্ছা, এই 15 নাম্বার কোডের আওতায় প্রায় 10টিরও বেশি সেকশন রয়েছে। এই সেকশনগুলোর মধ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যে বিষয়টি আছে সেটি একটি, এবং এখানে প্রায় 33টির মতো টেকনোলজি আছে। টেকনোলজি বলতে তোমরা একটা বিভাগ বলতে পারো বা একটা সাবজেক্ট বলতে পারো, হ্যাঁ, বা একটা বিষয় বলতে পারো, যেটা ভেবে তোমরা নাও। এই টেকনোলজিগুলোকে আরো সুন্দরভাবে পড়ানোর জন্য যে কাজটা কারিগরি শিক্ষা বোর্ড করেছে সেটা হলো, দেখো প্রত্যেকটি জিনিসকে চালাতে গেলে একটি প্রবিধানের প্রয়োজন হয়, একটা নিয়ম কানুনের প্রয়োজন হয়। তো সর্বপ্রথম যেটা তৈরি করা হয় সেটা হচ্ছে আমি কি পড়াবো, কোর্স। হ্যাঁ, তাহলে কোর্সটা প্রথম প্রয়োজন। কোর্সের পরে যেটা আমরা সেটা করি সেটা হচ্ছে কোর্সে পড়ার যে শিক্ষার্থীদের, তাদেরকে আমি নিয়ন্ত্রণ কিভাবে করব, কি পড়াবো, কখন পরীক্ষা নেব, কখন মূল্যায়ন করব, কিভাবে মার্কিং গুলো হবে, এরপরে তাদের করণীয় কি, ঠিক আছে, ইত্যাদি বিষয়। তো এইগুলোকে আসলে বলা হয় প্রবিধান। এই প্রবিধানের আওতায় তৈরি হয় কোর্স স্ট্রাকচার। আচ্ছা, কোর্স স্ট্রাকচার বিষয়টা কি, আমি তোমাদের একটা স্ক্রিনে আমি অলরেডি অন করে রেখেছি। কোর্স স্ট্রাকচার বলতে বোঝায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে এক একটি টেকনোলজির জন্য যে প্রবিধান, সেই প্রবিধানের সাপেক্ষে 8টা সেমিস্টারে বিভক্ত, অর্থাৎ 4 বছরে 6 মাস করে 8টা সেমিস্টার হবে। সেই 8টা সেমিস্টারে প্রত্যেকটি সেমিস্টারে কি পড়ানো হবে, কোন কোন বিষয় পড়ানো হবে, এবং তোমার কত মার্ক থাকবে, মার্কের ডিস্ট্রিবিউশন কি, ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, এবং কোন কোন টপিকস পড়ানো হবে, সেগুলোকে নিয়ে তৈরি হয় একটি কোর্স স্ট্রাকচার। দেখো, এটি তোমাদের কম্পিউটার টেকনোলজির প্রথম সেমিস্টারের কোর্স স্ট্রাকচার। আচ্ছা, এখানে দেওয়া আছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, তারপরে দেওয়া আছে 4 ইয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম। আচ্ছা, সিলেবাস তোমার 2016 সালের প্রবিধান। আচ্ছা, এবার আসো কম্পিউটার টেকনোলজি। দেখো, কম্পিউটার টেকনোলজির কোড হচ্ছে 666। প্রত্যেকটি টেকনোলজির একটি করে কোড আছে, হ্যাঁ, পরিচিতির নাম্বার বা আইডি বা রোল নাম্বার। আচ্ছা, সেমিস্টারটা কি, ফার্স্ট সেমিস্টার। দেখো, এখানে দেওয়া আছে, এখানে একটু বিষয়টা বোঝার মতো বিষয় আছে। দেখো, কম্পিউটার টেকনোলজি ফার্স্ট সেমিস্টার। আচ্ছা, এখানে সাবজেক্টের কোড দেওয়া আছে, সাবজেক্টের নাম দেওয়া আছে, এখানে টিপিসি, এখানে আরো কিছু মার্কেট ডিস্ট্রিবিউশন দেওয়া আছে। আচ্ছা, ভালো কথা। তাহলে সর্বপ্রথম কোড নিয়ে একটু কথা বলি। তোমরা এর আগে একটু কি দেখতে পেলে যে টেকনোলজির কোড, অর্থাৎ কম্পিউটার টেকনোলজির কোড হচ্ছে 666। তার মানে যে সাবজেক্টের কোডের সামনে 666 শব্দটা আছে, যেটা দিয়ে শুরু, তাহলে বুঝতে হবে যে এটি কম্পিউটার টেকনোলজির কোড। আচ্ছা, এখানে আমরা একটু জুম করে দেখব। দেখো, এখানে যে প্রথম সেমিস্টারে তোমাকে যতগুলো সাবজেক্ট পড়ানো হবে, তার মধ্যে একটি মাত্র সাবজেক্ট হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন, যার সামনে শুরু হয়েছে 666, অর্থাৎ এইটি হচ্ছে কম্পিউটার টেকনোলজির নিজস্ব সাবজেক্ট। আচ্ছা, তাহলে এখানে দেখো 66712, তাহলে এটা কিসের? আচ্ছা, 667 দিয়ে শুরু হয় ইলেকট্রিক্যাল টেকনোলজির কোড। দেখো, এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল। আচ্ছা, তার মানে 12 নম্বর এটি সাবজেক্ট, তাহলে ইলেকট্রিক্যাল টেকনোলজি 12 নম্বর সাবজেক্ট, ঠিক আছে। আচ্ছা, এবার একটু আমরা ডান পাশে আসব। আমরা বুঝতে পারলাম সাবজেক্টটির নাম কি, সাবজেক্টের নামের সামনে যদি কোড পাওয়া যায় তাহলে এটি কোন টেকনোলজি থেকে আসছে। ও, একটা বিষয়, সেটা হচ্ছে যেমন এখানে আমরা বাংলা, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, এগুলো কিন্তু আমরা ইন্টারে পড়তাম। ইন্টারে যেগুলো পড়তাম সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। আচ্ছা,
তো দেখো এখানে এটা আবার কোন টেকনোলজির, এগুলোকে বলা হয় নন টেকনোলজি, নন টেক, হ্যাঁ, বা আমরা সাধারণত আরএস ডিপার্টমেন্ট বলে থাকি। তো দেখো এটির কোড শুরু হচ্ছে 657 দিয়ে, ঠিক আছে। যেগুলো সাবজেক্টের সামনে সাধারণত 65 শব্দটি দেখবে, এগুলো হচ্ছে নিঃসন্দেহে তোমার আর্টস ডিপার্টমেন্ট বলো অথবা নন টেকনোলজি ডিপার্টমেন্টের সাবজেক্ট, ঠিক আছে। এগুলো সরাসরি কোনো টেকনোলজির আওতায় নয়, হ্যাঁ, এটা আলাদা টেকনোলজি। আচ্ছা, এবার দেখো আমরা তাহলে বুঝলাম সাবজেক্টের কোড কি, কোড দেখে বুঝতে পারবো এটি কোন টেকনোলজির সাথে যুক্ত, হ্যাঁ, এবং সেটি আমরা করছি কারণ কি কেউ কাউকে ছাড়া চলতে পারবে না, অতএব এটা আমাদের প্রয়োজন, এই জন্যই কিন্তু আমরা করছি। আচ্ছা, এবার সাবজেক্টের নাম জানলাম, এবার আসি এখানে একটা বিষয়। দেখো এখানে লেখা টিপিসি। টিপিসিতে কি হয়? টিতে থিওরি, পিতে প্র্যাকটিক্যাল, সিতে ক্রেডিট। আচ্ছা, 1 ক্রেডিট সমান হচ্ছে 50 মার্ক। সেই অনুসারেই কিন্তু ক্লাসের বিষয়গুলো নির্ধারণ করা হয়, যে যেহেতু 250 মার্ক 1 ক্রেডিট, তাহলে 4 ক্রেডিট হচ্ছে 200 মার্ক। এই যেখানে দেখো টোটাল দেওয়া আছে 200 মার্ক। তাহলে 200 মার্কের ক্লাসের জন্য সাবজেক্টের জন্য তোমাকে তো পড়তে হবে, কিভাবে পড়বে, কিভাবে লিখবে, এগুলো কিন্তু দেওয়া আছে। তো দেখো 200 মার্কের ক্লাসের জন্য 3টা থিওরি ক্লাস, 3টা প্র্যাকটিক্যাল ক্লাস দিতে হবে। তাহলে একটা ক্লাস যদি হয় 45 মিনিটের, তাহলে 3টা ক্লাস হবে 3×45, সরি 1.5 ঘন্টার মতো, হ্যাঁ, 1.5 ঘন্টার উপরে। তো দেখা যাচ্ছে যে এই 3টি ক্লাস একসাথে একদিনও নেওয়া যায়, কারণ প্র্যাকটিক্যাল ক্লাসে অনেক বেশি সময় লাগে। সাধারণত দেখা যায় যে সরকারি পলিটেকনিক বা বেসরকারি পলিটেকনিকগুলো আমরা যা করি সেটা হচ্ছে একদিনেই একসাথে ক্লাস নিয়ে নিই, অর্থাৎ পরপর 3টা ক্লাস, তাহলে অনেক সময় পাওয়া যায়, সুন্দর মতো ক্লাসগুলো নেওয়া যায়। আর 3টি ক্লাস নেওয়া হয় 3 দিনে। আচ্ছা, এখানে একটা বিষয়, এখানে যে চার্টটা দেখতে পাচ্ছ, এই চার্টটি আসলে 1 সপ্তাহের জন্য, অর্থাৎ 7 দিনে করণীয় হিসেবে এটা বলা আছে। তার মানে 7 দিনে বাংলা সাবজেক্টের জন্য 3টি ক্লাস হবে, 3টি প্র্যাকটিক্যাল ক্লাস হবে। এখন 3টি ক্লাস 3 দিনে নেওয়া যাবে, এবং যেহেতু থিওরি ক্লাস পরপর তো 3টা ক্লাস নেওয়া যাবে না, যার কারণে 3 দিন নেওয়া হবে। আর প্র্যাকটিক্যাল ক্লাস একদিনও নিতে পারি, অথবা আমি 3 দিন আলাদা আলাদা নিতে পারি। আচ্ছা, এবার তাহলে ইংলিশের বিষয়টা দেখো। ইংলিশ হচ্ছে 2 ক্রেডিট, তার মানে 100 নাম্বার। দেখো এখানে দেওয়া আছে 100 নাম্বার। তাহলে এটি হচ্ছে 2টা থিওরি ক্লাস পাবে। এখানে প্র্যাকটিক্যাল ক্লাস বলে কোনো কিছু নেই, হ্যাঁ, এটা বোর্ড নির্ধারণ করে দিয়েছে, এভাবেই নিতে হবে। আচ্ছা, এবার ফিজিক্যাল এডুকেশন এন্ড লাইফ স্কিল ডেভেলপমেন্ট এর সাবজেক্ট আছে, এটি আসলে বাস্তব জীবন সম্পর্কিত কিছু বিষয় এখানে শেখানো হয়। তো দেখো সেখানে কি দেওয়া আছে, 1 ক্রেডিট। 1 ক্রেডিট মানে 50 মার্ক, এই যে বাম পাশে দেওয়া আছে, সরি ডান পাশে দেওয়া আছে। তো এখানে প্র্যাকটিক্যাল ক্লাস 3টা হবে, তার মানে সপ্তাহে 3টা ক্লাস হতে পারে, অথবা এক সপ্তাহে একদিনই 3টা ক্লাস হতে পারে। আচ্ছা, ম্যাথমেটিক্সও 4 ক্রেডিট, ফিজিক্সও 4 ক্রেডিট, হ্যাঁ, এবং দেখো এখানে কি দেওয়া আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এটি 2 ক্রেডিটের, তার মানে 100 মার্ক। কিন্তু এখানে ক্লাস হবে তাহলে কয়টা? ক্লাস এটাতে নিতে হবে 6টা। আমি 6 দিন 6টা নিতে পারি, অথবা একদিনই 6টা তো নিতে পারবো না, একদিন নিতে হবে হয় 3টি, আর একদিন নিতে হবে 3টি, হ্যাঁ, একদিনে তো 6টা ক্লাস নেওয়ার আসলে যুক্তিকতা নেই। আচ্ছা, এবার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল, দেখো এখানেও দেওয়া আছে 4 ক্রেডিট। যাই হোক, আমরা ক্রেডিট বুঝলাম, 1 ক্রেডিট 50 মার্ক, ক্রেডিটের সাপেক্ষে, এবং কয়টা থিওরি ক্লাস হবে এবং কয়টা প্র্যাকটিক্যাল ক্লাস হবে এটা বোর্ড নির্ধারণ করে দিয়েছে। 1 সপ্তাহের মধ্যে আমরা সেই হিসাবে ক্লাস নেব। আচ্ছা, এবার আসো মার্কিং। আচ্ছা, এই বাংলা সাবজেক্ট হচ্ছে 200 মার্ক। তবে কিছু কিছু সাবজেক্ট দেখো, সব সাবজেক্টে তো প্র্যাকটিক্যাল আসলে যুক্তিযোগ্য নয়। তাহলে বাংলা সাবজেক্টে তো আসলে প্র্যাকটিক্যাল হয় না। আবার তোমার যেহেতু ফিজিক্যাল এডুকেশন আর লাইফ সাইকেল স্কিল ডেভেলপমেন্ট, এখানে আসলে থিওরি বিষয়টা কম, এখানে আসলে প্র্যাকটিক্যাল বিষয়টাই বেশি। কম্পিউটার অ্যাপ্লিকেশনও তাই, এরকম। অর্থাৎ যে সাবজেক্টে প্র্যাকটিক্যাল প্রয়োজন নেই সেটিতে প্র্যাকটিক্যাল নেই, যে সাবজেক্টে প্র্যাকটিক্যাল প্রয়োজন আছে সেটি কিন্তু ব্যবস্থা করে দেওয়া আছে। এখন আমরা দেখি আমরা তাহলে নাম্বার ডিস্ট্রিবিউশনটা কিভাবে হচ্ছে। সেকশন 2টা, থিওরি এবং প্র্যাকটিক্যাল, এবং এটি থেকে আবার 2টা করে ভাগ করছে। আমরা 6 মাসে একটা সেমিস্টার, 6 মাসে প্রথমে মানে মাঝের দিকে একটি মধ্যপর্ব পরীক্ষা হয়, সেটাকে বলা হয় কন্টিনিউয়াস, এবং 6 মাসের শেষে সেমিস্টার শেষ, সেটাকে বলা হয় ফাইনাল পরীক্ষা। তাহলে কন্টিনিউয়াস এবং ফাইনাল পরীক্ষা, তাহলে থিওরিতে কন্টিনিউয়াস ফাইনাল থাকবে এবং প্র্যাকটিক্যালও কন্টিনিউয়াস এবং ফাইনাল থাকবে, স্বাভাবিক। তাহলে দেখো, তাহলে শর্টকাটে আমরা বলি টিসি, টিএফ, পিসি, পিএফ। তো বাংলা সাবজেক্টে যেহেতু প্র্যাকটিক্যাল আসলে এটা আসলে বিষয়টা অন্যরকম। তারপরে দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু যেহেতু বাংলা আমাদের সংস্কৃতি, আমরা আসলে কতটুকু এটাকে নিয়ে কাজ করতে পারছি, কতটুকু এটাকে উচ্চারণ ঠিক করতে পারছি, কতটুকু আমরা বুঝতে পারছি, এটার জন্য কিন্তু একটা ওয়ার্কশপ প্রয়োজন, বা এটাকে নিয়ে আসলে যাচাই বাছাই দরকার। শুধু থিওরি পড়লাম আর লিখলাম এটা নয়, কারিগরি শিক্ষা বোর্ড এটা অ্যালাউ করে না। তো দেখো এখানে কিন্তু কি দেওয়া আছে, থিওরির জন্য মধ্যপর্ব পর্যন্ত 60 মার্ক, ফাইনালের জন্য দেওয়া আছে 90 মার্ক, এবং বাকি 50 নাম্বার দেখো এখানে
প্র্যাকটিক্যাল হিসেবে দিয়ে দিয়েছে, হ্যাঁ, এবং সেটা কন্টিনিউয়াস, ফাইনাল নয় কিন্তু। আচ্ছা, ইংলিশের ক্ষেত্রে আবার দেখো একটু অন্যরকম, ইংলিশে প্র্যাকটিক্যাল দেওয়া হয়নি, ইংলিশে দেওয়া হয়েছে কন্টিনিউয়াস এবং ফাইনাল, অর্থাৎ থিওরির উপর দিয়ে এটাই শেষ হয়ে যাবে। আচ্ছা, এভাবে যদি একটু নিচের দিকে আসি, ম্যাথমেটিক্সে একই কাজ করা হয়েছে বাংলার মতো, এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে করা হয়েছে একদমই ভিন্ন। এটি দুটি যেহেতু প্র্যাকটিক্যাল ছাড়া এখানে কোনো সাবজেক্ট নেই, খেয়াল করো 2 ক্রেডিটের সাবজেক্ট, 6টা প্র্যাকটিক্যাল ক্লাস নিতে হবে, অতএব এখানে যেহেতু থিওরি নেই, অতএব থিওরি কন্টিনিউয়াস এবং থিওরি ফাইনাল এখানে আসবে না, এখানে আসবে প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস এবং প্র্যাকটিক্যাল ফাইনাল, অর্থাৎ 50 নাম্বার 50 নাম্বার, ঠিক আছে। তো যাই হোক, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল, আসলে ইলেকট্রিক্যালে যেহেতু প্র্যাকটিক্যাল আছে এবং থিওরিও আছে, দেখো এখানে দেওয়া আছে 60 মার্ক, 90 মার্ক এটা থিওরির উপরে যাবে, এবং 25 মার্ক এবং 25 মার্ক অর্থাৎ এটি প্র্যাকটিক্যালে যাবে। যাই হোক, এই হলো নাম্বার ডিস্ট্রিবিউশন। এবার আমরা দেখব, নাম্বার ডিস্ট্রিবিউশন তো বুঝলাম, এবার আমাদের জানা দরকার যে আসলে এই নাম্বার ডিস্ট্রিবিউশনের পরে কিভাবে আমরা রেজাল্ট তৈরি করি। তো রেজাল্ট তৈরি করার জন্য আমরা একটু এই ছবিতে আসবো। দেখো এখানে দেওয়া আছে হচ্ছে রেজাল্ট মেকিং প্রসেস, এখানে সাবজেক্টগুলোর নাম দেওয়া আছে। তো কারিগরি শিক্ষা বোর্ড আসলে সিজিপিএ পদ্ধতি, অর্থাৎ ইউনিভার্সিটিগুলো যেগুলো যে স্টাইলে রেজাল্ট তৈরি করে, আমরা সেই স্টাইলে রেজাল্ট তৈরি করি। সিজিপিএ অর্থাৎ সর্বশেষ একটা জিপিএ আসে। তো এখানে খেয়াল করো, টোটাল যে মার্ক, যেহেতু 200 মার্কের মধ্যে তুমি ধরো 180 পেয়েছো, ইংলিশে হয়তো তুমি 90 পেয়েছো 100-এর মধ্যে, ফিজিক্যাল এডুকেশনে 50-এর মধ্যে 40 পেয়েছো, হ্যাঁ, এরকম ধরো তুমি নাম্বার পেয়েছো, এবং ওই সাবজেক্টে তুমি তাহলে জিপিএটা কত দাঁড়াচ্ছে। আমি সাধারণত যেগুলো নাম্বার এখানে সেট করেছি সবগুলোতেই এ প্লাস চলে আসে, অর্থাৎ 4 চলে আসবে। আরেকটা বিষয় বলে রাখি, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে 2 থেকে শুরু এবং 4 এটি হচ্ছে সর্বোচ্চ গ্রেড, সর্বনিম্ন গ্রেড 2, সর্বোচ্চ গ্রেড হচ্ছে 4, ঠিক আছে। এটা জেনারেলের মতো বা এসএসসিতে যেমন আমরা 1 থেকে শুরু করে 5 পর্যন্ত গ্রেড পেয়েছি, এখানে সেটা নেই। আচ্ছা, তাহলে এ প্লাসের জন্য বা সর্বোচ্চ মার্ক কত? 4। আচ্ছা, এখানে যতগুলো নাম্বার দেওয়া আছে সবগুলো এ প্লাস নাম্বার, তাহলে এখানে সব জিপিএ আসতেছে 4, এটা আসলে হিসাবে সুবিধার জন্য লিখেছি। এবার দেখো, এই যে জিপিএটা পেয়েছি, এই জিপিএটাকে ওই সাবজেক্টের ক্রেডিট দ্বারা গুণ করতে হবে। আচ্ছা, কত? জিপিএ 4, সাবজেক্টের ক্রেডিট 4, তাহলে 4 গুণন 4 কত হবে? 16। ইংলিশের জিপিএ 4 পেয়েছে, সাবজেক্টের 90 মার্কের কারণে 4 জিপিএ পেয়েছে, এবং সাবজেক্টের ক্রেডিট ছিল 2, এটাকে গুণ করতে হবে, 4 গুণন 2 আসবে 8। 50 মার্কের মধ্যে 40 নম্বর পাওয়ার কারণে জিপিএ পেয়েছে 4, ক্রেডিট হচ্ছে 1, তাহলে 4 গুণন 1 4 হবে। 200 মার্কের মধ্যে ম্যাথমেটিক্সে পেয়েছে 195, 4 হচ্ছে জিপিএ, সাবজেক্টের ক্রেডিট হচ্ছে 4, তাহলে 4 গুণন 4 16। এভাবে প্রত্যেকটি সাবজেক্টের ফিজিক্সেও 4, তারপরে কম্পিউটারে 4, ক্রেডিট 2 এর জন্য 4 গুণন 2 8, তারপরে ইলেকট্রিক্যাল ফান্ডামেন্টালস এখানেও 4 পেয়েছে সে জিপিএ, এবং ক্রেডিট হচ্ছে 4, তাহলে 4 গুণন 4 16। তাহলে সবগুলো যে আমরা যে গুণ করার পর যেটি দাঁড়ালো, এগুলোকে যদি যোগ করি তাহলে আসে 84। আচ্ছা, এই 84 কে করতে হবে কি? সিজিপিএ এখন আমাদেরকে বের করতে হবে। তো এই সামেশনটাকে, এই যে 84 যে সামেশন, এই সামেশনটাকে ভাগ করতে হবে টোটাল ক্রেডিট দ্বারা। তাহলে এখানে টোটাল ক্রেডিট যদি আমরা দেখি তাহলে আসতেছে 21, ঠিক আছে। এই 21 দিয়ে যদি 84 কে ভাগ করা যায় তাহলে আসতেছে 4, তাহলে আমার জিপিএ কত? 4, সরি, হ্যাঁ, এবং আমার লেটার গ্রেড হচ্ছে এ প্লাস। তাহলে এ প্লাস পেতে হলে মোটামুটি সবগুলোতেই এ প্লাস পেতে হবে, একটাতে যদি এ প্লাস মিস হয়ে যায়, সাধারণত এখানে পয়েন্ট কমে যায়, তখন দেখা যাচ্ছে যে তোমার কিন্তু এ প্লাসটা মিস হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, এবার আসি নেক্সট আমাদের সেশন। তাহলে আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কি। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড 1960 সালে স্থাপিত হয়েছিল, 20টিরও বেশি তাদের কারিকুলাম আছে, প্রত্যেকটি কারিকুলামকে এক একটি নাম্বার আছে, যেমন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং 15 নাম্বার কারিকুলাম, 15 নাম্বার কারিকুলামের একটি প্রবিধান আছে, অর্থাৎ নিয়ম কানুন, সেটির সাপেক্ষে কোর্স স্ট্রাকচার তৈরি হয়, যেমন এটি, হ্যাঁ। এই কোর্স স্ট্রাকচারের মধ্যে দেয়া থাকে সিলেবাস, অর্থাৎ কোর্স স্ট্রাকচার হচ্ছে কোন সেমিস্টারে কি পড়বো, ঠিক আছে, কোন সেমিস্টারে কি পড়বো, এবং সেই কোর্স স্ট্রাকচারের মধ্যে একটি কোন সময় কি পড়ার মধ্যে আরেকটা বিষয় হচ্ছে সিলেবাস, হ্যাঁ, কোন সেমিস্টারে কোন সাবজেক্ট পড়বো এবং সেটার টপিকসগুলো কি হবে। দেখো এখানে দেওয়া আছে বাংলা, এটা হচ্ছে কোড, এবং এখানে উদ্দেশ্য কি, সংক্ষিপ্ত বিশদ বিবরণ এখানে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে, এবং এগুলো এক একটি অধ্যায় এবং এগুলো এক একটি টপিকস, ঠিক আছে। এবার একটু নিচে আসি, ইংলিশ, দেখো এখানে সাবজেক্ট দেওয়া আছে, এই যে প্রথম অধ্যায়ের মধ্যে এইসব টপিকস থাকবে, এগুলো পড়াতে হবে, হ্যাঁ। আবার যদি নিচে আসি, নিচে নামতে থাকি, দেখো প্রত্যেকটি সিলেবাস এখানে দেওয়া আছে, এগুলোর উপর ভিত্তি করে কিন্তু বই লেখা হয়,
ঠিক আছে, এই টপিকসগুলোর উপরই ভিত্তি করে, যেমন এটা দ্বিতীয় অধ্যায়, সরি এটা হচ্ছে, হ্যাঁ এটা দ্বিতীয় অধ্যায়, এবং এটাই হচ্ছে কিন্তু তোমার টপিকস। ঠিক আছে, তোমরা যদি বই খোলো, বইয়ের প্রথমেও দেখবে এগুলো দেওয়া আছে, এবং যে সূচিপত্র আছে, আসলে সিলেবাস মানে সূচিপত্র, সেটাই কিন্তু বাংলাতে তখন দেওয়া থাকে। হ্যাঁ, তো এগুলো ইংলিশে থাকবে, এবং এটার সাপেক্ষে এখানে যা লেখা এটারই বাংলাটা কিন্তু তোমার সূচিপত্র দেওয়া থাকে। ঠিক আছে, তাহলে আবার একটু রিভিউ করি। তাহলে আমরা জানলাম 1960 সালে আমাদের কারিগরি শিক্ষা বোর্ড স্থাপিত, এর আন্ডারে প্রায় 20টির উপরে তাদের কারিকুলাম আছে, প্রত্যেকটি কারিকুলামে একটি প্রবিধান আছে, প্রবিধানের সাপেক্ষে কোর্স স্ট্রাকচার তৈরি হয়, অর্থাৎ কোন টেকনোলজিতে কোন সেমিস্টারে কয়টা সাবজেক্ট পড়ানো হবে, কি কি পড়ানো হবে, এবং সিলেবাসের মধ্যে দেওয়া থাকে, এই যেমন এটি একটি সিলেবাস, এই সিলেবাসের মধ্যে দেওয়া আছে কোন সেমিস্টারে তুমি কোন কোন সাবজেক্ট পড়বে, সেই সাবজেক্টের কোড কি, সেই সাবজেক্টের থিওরি কয়টা হবে, প্র্যাকটিক্যাল কয়টা হবে, থিওরি কয়টি, প্র্যাকটিক্যাল কয়টি, ক্রেডিট কত, সেটার মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে মোটামুটি আমরা বুঝলাম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কিভাবে পাঠদান করার চেষ্টা করতেছে এবং তোমাদের রেজাল্টটা কিরকম হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে যখন তোমরা পড়াশোনা করে বের হবে, পাশ করবে, তখনই তুমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। আচ্ছা, এবার আসি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ কাজটা তাহলে কি দাঁড়ায়। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আসলে হয় কি, যেহেতু একজন ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী বা বিজ্ঞানী, তিনি করেন কি, ডিজাইন করেন, বা তিনি কোনো গবেষণা করে নতুন কিছু উদ্ভাবন করার জন্য একটা থিওরি সেট করেন, সেই থিওরিটার উপরে বেস করে আমাদেরকে ক্যালকুলেট করতে হয় যেটা বাস্তবে যদি রূপ দিতে যাই তাহলে কি কি লাগবে। ঠিক আছে, আচ্ছা, সেটা আমরা অবশ্যই বুঝতে পারবো। যেমন দেখো, এটি একটি হচ্ছে নির্মাণাধীন ধলেশ্বরী সেতু। এখন তোমাদেরকে এটা কেন দেখাচ্ছি, এটার উপর বেস করে আমি তোমাদেরকে পরে বোঝানোর চেষ্টা করব যে প্রকৃত অর্থে যখন আমরা কোনো জিনিস তৈরি করতে যাই, দেখো একটা যেমন মোবাইল তৈরি হয়, মোবাইল তৈরি কিন্তু আসলে আমাদের টেকনোলজির মধ্যেই পড়ে। হ্যাঁ, কিন্তু ওটাকে আসলে ব্যাখ্যা দেওয়াটা একটু জটিল, কিন্তু সবচেয়ে সহজভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা এই সিভিল টেকনোলজির যে কর্মক্ষেত্রটা, এটাকে যদি চিন্তা করি, তাহলে তোমরা ইঞ্জিনিয়ারিং বিষয়টা আরো সহজে বুঝতে পারবে। ঠিক আছে, তখনই তোমরা ব্যাখ্যা দিতে পারবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার গুরুত্ব এবং প্রয়োজনীয়তাটা কোথায়। ঠিক আছে, আচ্ছা, তো সেকশনে যাওয়ার আগে আমরা একটু জেনে নেব যে বর্তমান বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড যে ডিপ্লোমা সিলেবাসটা চালু করেছে, সেটিতে কেন এত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো বাংলাদেশে আসলে কি কি সমস্যা আছে সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। বাংলাদেশের প্রথম সমস্যা হচ্ছে তোমার বেকার সমস্যা। আচ্ছা, বেকার সমস্যায় দেখো, বেকার সমস্যা ঘুচাতে হবে, সেটার জন্য আমাদের করণীয় কি, তার আগে জানতে হবে বেকার কয়জন আছে। তো আমরা নিজেদের তথ্য দেব না, যুগান্তর পত্রিকা 28 মার্চ, এই যে তোমরা এখানে দেখো হাইলাইট করে রেখেছি, 28 মার্চ 2018 সালে একটি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কাছ থেকে তথ্য নিয়ে তারা একটি প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনে লেখা ছিল যে বাংলাদেশে 4,82,00,000 প্রকৃত বেকার আছে, মানে আজ থেকে প্রায় 2 বছর আগের এটা তথ্য। আচ্ছা, সেখানে আরেকটি কথা বলা আছে, দেখো দ্বিতীয় ছবির মধ্যে, যে প্রতি বছর 22 লক্ষ করে মানুষ কর্মসংস্থানে প্রবেশ করে, 7 লক্ষ কাজ পায়, 15 লক্ষ বেকার থাকে। আচ্ছা, এর মধ্যে আরেকটা মজার বিষয় আছে, আসলে মেয়েরা মন খারাপ করার কিছু নাই। আর এর মধ্যে নারীদের সংখ্যা হচ্ছে 3,63,00,000 সামথিং। তাহলে দেখো এখানে বিষয়টি দাঁড়াচ্ছে, যেহেতু নারীরা আসলে যে কোনো কাজে নিয়োজিত হতে পারে না, আমাদের সমাজ ব্যবস্থা এখনো অতটা উন্নত হয়নি, যার কারণে কিন্তু নারীদের সংখ্যা এখানে বেশি হবেই। হ্যাঁ, আচ্ছা, তো এখন এই যে 4,82,00,000, তার মানে 5 কোটি 2 বছর আগের, এবং 15 লক্ষ করে বাড়ছে, তার মানে 2 বছরে হয়তো বা এটা 6 কোটির মতো হয়ে গেছে। ঠিক না? তাহলে এই যে বেকার সমস্যা, এই বেকার সমস্যা কেন হচ্ছে? আমরা যে পড়াশোনাগুলো করছি, সেই পড়াশোনাগুলো আসলে দেখা যাচ্ছে জেনারেলি থিওরি বেস, মানে সে গবেষণা করবে, তো এত বেশি গবেষকের কি আসলে প্রয়োজন আছে? সবাই যদি গবেষণা করে তাহলে জিনিসটা বাস্তবে রূপ দেবে কে? ঠিক আছে, আচ্ছা, তাহলে তারা কি করছে, সবাই তো গবেষক, অনেক মেধাবী, তা এদেরকে চাকরি দেবো কোথায়, জায়গা তো নেই, যার কারণে কিন্তু সংখ্যা জড়ো হচ্ছে এবং বেকার সমস্যাটা বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, এবার আসি আমরা বোঝানোর জন্য যে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিনিয়ারিং সেকশনে, এই সেকশনটা কিভাবে তৈরি হয়, অর্থাৎ কর্মর যে শ্রেণী বিভাগ, এটাতে তোমরা বুঝতে পারবে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর গুরুত্বটা কতটুকু। এই জন্য আমি একটু বেকার সমস্যাটাকে উপস্থাপন করেছি। তো দেখো, আমরা একটু আগে পড়ে এসেছি যে যারা ইঞ্জিনিয়ার তারা বিজ্ঞানী অথবা প্রকৌশলী। হ্যাঁ, আচ্ছা, তো তাদের সংখ্যা কয়জন হয়? তো সাধারণত যে চিন্তা করছে, যে গবেষণা করছে, সে কিন্তু একজনই। 10 জন মিলে কিন্তু গবেষণা সাধারণত করা হয় না, একজনের আন্ডারে হয়তো অনেকেই থাকতে পারে। ঠিক আছে, কিন্তু একজন ব্যক্তি সে কিন্তু একটা আইডিয়া করে যে এই জিনিসটা আমাকে আবিষ্কার করার প্রয়োজন, তিনি কিন্তু প্রধান বিজ্ঞানী। আচ্ছা, তাকেই প্রকৌশলী আমরা বলছি, তিনি হচ্ছেন একজন।
আচ্ছা, সে তো একা গবেষণা নাও করতে পারে, কিছু কিছু গবেষণা আছে যেটার জন্য তাকে অনেক লোকের প্রয়োজন হতে পারে। তো দেখা যাচ্ছে তাদেরকে বলা হচ্ছে সহকারী প্রকৌশলী, অর্থাৎ প্রকৌশলীকে সহযোগিতা করতে যাচ্ছে। তো তাদের সংখ্যা কয়জন? একজন অথবা দুইজন বা আরো বেশি হতে পারে। আচ্ছা, এবার আসি, আমি তো গবেষণা করে ফেললাম, এবার একটা রূপ বাস্তবে দিতে হবে। আমরা এর আগে কি দেখে আসছি? নির্মাণাধীন ধলেশ্বরী সেতু, আমরা সিভিল টেকনোলজি শিক্ষার্থীদেরকে সেটা ইন্সপেকশন করতে নিয়ে গিয়েছিলাম। আচ্ছা, এবার এখানে যাওয়ার পরে আমরা যেটা বুঝতে পারলাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের গুরুত্বটা কত এখান থেকে বোঝা যাচ্ছে। কিভাবে? যেহেতু আমরা একজন ডিজাইন করেছে ওই সেতুটাকে নিয়ে চিন্তা করি, সেতুটার ডিজাইন করতে একজন করেছে, তিনি বিজ্ঞানী অথবা প্রকৌশলী, তাকে সহযোগিতা হয়তো দুই একজন করেছে, তিনি হচ্ছেন সহকারী প্রকৌশলী। আচ্ছা, এখন যে নদীর উপর এটি হবে, এই নদীটিতে আসলে তো নদী তো অনেক গভীর একটি বিষয়, অনেকে সাঁতারও পারে না, ঠিক না? তো এবং সেটাতে তার নিচে পানির নিচে মাটি আছে, তাহলে মাটিটা পরীক্ষা করার জন্য তো একজন দরকার নাকি? তাহলে এই যে নিলাম একজন ঢাকা, এই দেখো মাউসের কার্সর এখানে, তাহলে একজন ব্যক্তি এই পানির নিচে পানিটাকে পরীক্ষা করবে যে পানির অবস্থা কেমন, নোনার অবস্থা কেমন। কারণ যখন এখানে কংক্রিট বসানো হবে তখন কিন্তু এটা পানি চুষে, এই পানিটা গিয়ে লোহার সাথে সংযুক্ত হবে, হয়ে ওখানে জং ধরবে, জং ছেড়ে দিলে কিন্তু ফেটে যাবে, তার মানে ব্রিজটা ভেঙে পড়তে পারে। তার মানে পানি এবং মাটিটাকে পরীক্ষা করার জন্য একটা লোকের দরকার। কিন্তু সে কি একা যাবে? তাহলে ধরলাম তার সাথে আরেকজন যাবে। আচ্ছা, এবার সে গিয়ে কিন্তু পানিটাকে পরীক্ষা করলো, বিভিন্ন জায়গার পানি পরীক্ষা করছে, মাটি পরীক্ষা করছে, করার পর সেটা কিন্তু দৃঢ়তা তৈরি করছে। এখন এই মাটি এবং এই পানির মাঝে একটা পিলার দ্বারা হবে, তাহলে এখানে প্রয়োজন স্ট্রাকচারের, তাহলে স্ট্রাকচার ইঞ্জিনিয়ার একজন দরকার। স্ট্রাকচার তৈরি হওয়ার পরে, আচ্ছা এখন ভালো কথা, স্ট্রাকচার তো তৈরি হয়ে গেল, এখন স্ট্রাকচারের সাপেক্ষে কোথায় কতটুকু কি লাগবে এটাও কিন্তু স্ট্রাকচার ইঞ্জিনিয়ার নিজেও তৈরি করতে পারেন, কিন্তু সাধারণত কর্মক্ষেত্রের কারণে এখানে দেখা যাচ্ছে যে স্ট্রাকচার ইঞ্জিনিয়ার এটি নিজে ক্যালকুলেট করেন না, তিনি দিয়ে দেন এস্টিমেটরকে, তিনি এস্টিমেটিং ইঞ্জিনিয়ার, তিনি কিন্তু এই জিনিসটাকে তৈরি করে। আচ্ছা, তিনি এখানে গবেষণা সরি তিনি হিসাব করে বের করেন কোথায় কখন কি লাগবে। সাপোজ কতটুকু রড লাগতে পারে, কতটুকু সিমেন্ট লাগতে পারে, এবং সেটাই নয়, তিনি এটাও খেয়াল করে দেখেন যে এই জিনিসগুলো আমি কোথায় কত কম দামে পাবো, অথবা কোন কোয়ালিটিটা ভালো হবে, ইত্যাদি ইত্যাদি কিন্তু তিনি চেক করে দেখেন, এবং সহকারী প্রকৌশলীদের সাথে তেনারা এগুলো আলোচনা করে সেট করেন। আচ্ছা, এবার আসো, এই ব্যক্তি কি এটা একা করবে? অবশ্যই করবে না, ঠিক না? আচ্ছা, এবং তিনি সহযোগী হিসাবে আরেকজনকে নেবেন। এই ব্যক্তির কাজ শুধুমাত্র এস্টিমেট করাই হবে না, এখন এতগুলো যে ওখানে লেবার প্রয়োজন হবে, হ্যাঁ, সেই লেবারগুলোকে জোগাড় করা, তাদের সাথে কমিউনিকেশন করে এবং তাদেরকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব কিন্তু এই ব্যক্তিটার উপরে যুক্ত হবে। আচ্ছা, যদি কোনো কারণে এদের মধ্যে কেউ অসুস্থ হয়ে যায় তাহলে তার দায়িত্বটা পালন করবে কে? তাহলে একজনকে আমাকে সেফটি হিসাবে নিতে হবে। 100 জন লোককে আমি নিয়োগ দিয়েছি এই কাজ করার জন্য, অর্থাৎ লেবার আমার 100 জন, 100 জনকে একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব? তাহলে মিনিমাম, যেহেতু অনেকগুলো কাজ, কেউ রড ঝালাই দেবে, কেউ মশলা তৈরি করবে, কেউ আবার এটাকে পৌঁছায় দিবে, এতগুলো লোককে আসলে নিয়ন্ত্রণ করার জন্য একার পক্ষে সম্ভব নয়। তাও তো 10 জন করে ভাগ করে নিলে 10 জন করে ভাগ করে নিলেও 10 জন দরকার, ঠিক না? তাহলে আমি এখানে যোগ করলাম 10 জন, টোটাল দাঁড়ালো কত? টোটাল হলো 16 জন। তার মানে বিজ্ঞানী একটা ডিজাইন করার পরে সহকারী প্রকৌশলীদের সাথে সেটা আলোচনা করার পরে সহকারী প্রকৌশলী দায়িত্ব নিলেন যে আমি এটা বাস্তবে রূপ দেওয়ার জন্য কাজ করব। তাহলে তিনি যাকে নিয়ে এই কাজটা করবেন তার জন্য কি দেখা গেল, তার প্রয়োজন হচ্ছে প্রায় 16 জনের উপসহকারী প্রকৌশলী। আচ্ছা, বিষয়টা কি দাঁড়ালো, প্রকৌশলীর আন্ডারে সহকারী, তার আন্ডারে যদি থাকে তাহলে উপসহকারী, স্বাভাবিক। কতজন লাগতেছে? ন্যূনতম 16 জন আমাদের হিসাব অনুসারে। আচ্ছা, এই 16 জনকেই বলা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। অ্যাকচুয়ালি উপসহকারী প্রকৌশলীর জন্য তাদেরকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বলা হচ্ছে না, তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ যেসব পড়াশোনা করানো হয়, অর্থাৎ একটা যে কোনো বিষয়কে বাস্তবে রূপ দেওয়ার যে কাজ, বা নিয়ন্ত্রণ করার কাজ, কিংবা ম্যানেজ করার যে কাজ, সে কাজটা শেখানো হয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ। তাহলে বসে বসে তো একজন অর্ডার করবে, কিন্তু মাঠ পর্যায়ে এবং তার সাথে কমিউনিকেশন রক্ষা করবে কে? ঠিক না? এই জিনিসটা শেখানো হয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ, এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের আওতায় থাকেন দক্ষ কর্মী এবং তার আন্ডারে থাকে হচ্ছে অদক্ষ কর্মী। তার মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পুরো সিস্টেমটার মাঝখানের একটি পয়েন্ট। তার কারণেই যেমন দাঁড়িপাল্লায় কাটা থাকে ঠিক মাঝখানে, ঠিক একই রকম ভাবে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা করে আসছো বা করতে যাচ্ছ বা করতেছি, সবাই কিন্তু এই মাঝখানের কাটা, অর্থাৎ তাকে ডানেও হলতে হবে বামেও হলতে হবে, কিন্তু তার জায়গায় তাকে ঠিক থাকতে হবে। হ্যাঁ,
তো সহজভাবে বলা যায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ এমন কিছু শেখানো হয় যার কারণে সে সব প্রকৌশলীদের পুরো সিস্টেমটা সে জানে, যার কারণে প্রকৌশলীর কথা সে বোঝে এবং সে হাতে কলমে কাজ শেখে, যার কারণে সে কর্মীদেরকেও দেখিয়ে দিতে পারে তুমি এই কাজটা এইভাবে করো, তাহলে জিনিসটা সুন্দর হবে এবং সঠিকভাবে হবে। ঠিক আছে, তাহলে এবং দেখো যেখানে প্রকৌশলী এবং সহকারী প্রকৌশলী 1 2 জন বা 3 জন 4 জন লাগছে, সেখানে উপসহকারী প্রকৌশলী লাগছে 16 জন। তার মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার 16 জন প্রয়োজন, না হলেও 10 জন ধরে নিলাম। তাহলে একজনের বিপরীতে 10 জনের চাকরি হয়। তাহলে আমার দরকার দক্ষ লোকের বেশি। সেখানে যদি আমি জেনারেলে গিয়ে বা আমি যদি উচ্চমানের পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হয়ে যাই, ঠিক আছে, তাহলে তো আমার চাকরি হবে না, খুব স্বাভাবিক, কারণ সংখ্যা কম, তাদেরকে লাগছে কম, তাদেরকে সংখ্যা কম। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে আসলে বাংলাদেশে যদি আমরা পড়াশোনা করতে চাই, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তে চাই, তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে, শুধু বাংলাদেশেই নয়, তোমরা যদি ইতিহাস ঘাটো দেখতে পারবা চায়না এক সময় জেনারেল শিক্ষা বন্ধ করে দিয়েছিল এবং প্রত্যেকটি ঘরকে এখন তারা বানিয়েছে একটা করে কারখানা। কেন হয়েছে? তারা কারিগরি শিক্ষায় দক্ষ হয়েছে, তারা যা বানাতে পারে, তার মানে তারা থিওরি বোঝে, সেই থিওরির উপর বেস করে যন্ত্র বানাতে পারে। ঠিক একইভাবে বাংলাদেশে কিন্তু চেষ্টা করছে, অলরেডি অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে তোমার কারিগরি সেকশন খোলা হয়েছে। আমরা যতদূর ধারণা করছি, এভাবে বলা যাবে না যেহেতু এখনো নির্দেশনা আসেনি, আমাদের ধারণা বাংলাদেশে একসময় চায়নার মতো জেনারেল শিক্ষা হয়তো বন্ধ করে দেবে। ঠিক আছে, হয়তো বন্ধ করে দেবে এবং সবগুলো প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা থাকবে। যাই হোক, এবার আসি, যেহেতু বুঝলাম বাংলাদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার গুরুত্ব কতটুকু, এবার আসি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়লে সুবিধা এবং সুফলটা কি হবে, এখানে একটু কম্পেয়ার করবো। খেয়াল করো, জেনারেল শিক্ষায় যেমন পড়তে যাই, তাহলে সম্ভাব্য ব্যয় কি হবে, এবং যেহেতু আমরা বর্তমান টিএমএসএস পলিটেকনিকে আছি, তোমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করতে পারে এখানে পড়াশোনা করলে খরচ বেশি হয়, এ হয় সে হয়। তো এই বিষয়টা আজকে তোমাদেরকে ঠিক করে দিচ্ছি, যেন পরবর্তীতে যখন কেউ এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলবে, তখন যেন তোমরা সঠিক ব্যাখ্যা দিতে পারো। দেখো, জেনারেল যখন তুমি পড়বে, এখানে একটু খেয়াল করো, এইচএসসি তে 2 বছর লাগে, এসএসসির পরে ব্যাচেলার অর্থাৎ তোমার বিএসসি বা বিএ এমএ অনার্স, অর্থাৎ অনার্স যে বিষয়টা আছে সেগুলো যদি করতে যাও, সেখানে লাগছে তোমার 4 বছর, এবং মাস্টার যখন করতে যাবে তখন লাগছে হচ্ছে 1 বছর। তাহলে টোটাল কত দাঁড়াচ্ছে? 7 বছর। মাসিক হিসাব করলে 7 বরং 84 মাস। আচ্ছা, এখন এই 84 মাসের মধ্যে পরীক্ষা আছে। পরীক্ষা যদি 7 বছরের 7 বার হয়ে থাকে, তাহলে আমরা ওখানে মিনিমাম 7 মাস বাদ দিতে পারি, ঠিক কিনা? আচ্ছা, তাহলে এখানে একটু রাইটিং মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, এখানে আমরা প্রায় ধরে নেব হচ্ছে এখানে আমরা 7 মাস বাদ দেব। ঠিক আছে, তাহলে যেটি হবে সেটিকে গুণ করতে হবে 3 দ্বারা। দেখো, বর্তমানে তোমরা যেহেতু এসএসসির পরে যদি এইচএসসি পড়তে, ধরে নাও তুমি সায়েন্সে পড়ছো, তাহলে তোমার লাগছে কত? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ, 4 সাবজেক্ট যেটি নেবে সেটা তো আছে, বায়োলজি আছে, ঠিক আছে, তো আবার আইসিটি আছে, তাই 5-7টা ডিপার্টমেন্টের মতো আছে বা 5-7টা সাবজেক্ট আছে যেটা কিন্তু তোমাকে পড়তে হবে, যেগুলো কিন্তু তুমি আসলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে কতটুকু সাপোর্ট পাবে আমরা সেটা বলতে পারছি না। আমরা এখন পর্যন্ত যাদেরকে দেখেছি সবাই কিন্তু প্রাইভেট পড়ছে। পার্সোনাল টিউটর রাখার যে অভ্যাসটা আমরা ছোট থেকে করে ফেলছি, সেটা কিন্তু আমরা আসলে ছাড়তে পারছি না, যার কারণে দেখা যাচ্ছে আমাদেরকে ভালো রেজাল্ট করতে গেলে ক্লাসরুমের পরে বাসায় গিয়ে আবার পার্সোনাল একজনকে গাইড হিসেবে দরকার হয়, যেটা আসলে কর্মব্যস্ততার কারণে আমাদের পরিবারের লোকেরা দিতে পারে না, বিধায় আমরা কিন্তু কিছু শিক্ষককে নিয়োগ দিই বা কিছু বড় ভাই, কিছু কোচিং সেন্টার ইত্যাদি ইত্যাদিকে কিন্তু নিয়োগ দেওয়া হয়। হ্যাঁ, তো তাদেরকে যদি পড়তে যাও, ধরলাম এখানে বাদ দিলাম, এখন কমার্সের একটা স্টুডেন্ট কি পড়তে পারে? অ্যাকাউন্টিং, ইংলিশ এবং আইসিটি। হ্যাঁ, এবং তাদের আরো অনেক কিছু সাবজেক্ট আছে। তো ঘুরে ফিরে দেখো, অ্যাভারেজ যদি করা যায়, তাহলে অ্যাটলিস্ট 3টা সাবজেক্ট তোমাকে পড়তে হবে। ঠিক আছে, তো 3টা সাবজেক্ট যদি 1000 টাকা করে হয়, এখন কিন্তু তোমরা ইন্টারমিডিয়েটে যদি পড়ো, এটা ডিমান্ড আছে, তো রংপুর শহরে মনে হয় না 1000-এর নিচে কেউ তোমাকে পড়াবে। তাহলে যদি 1000 টাকা করেও নেয় 3টা সাবজেক্টে, সরি, তাহলে এই 84 মাসের বিপরীতে যতদিন তোমাকে পড়াশোনা করতে হবে, হ্যাঁ, পরীক্ষা বাদ দিয়ে, তোমার খরচ যাবে 2,31,000 টাকা। ঠিক আছে, আচ্ছা, এবার আসো, প্রতিষ্ঠানকে তো দিতে হবে এই 7 বছরে। ঠিক আছে, এই 7 বছরে তুমি প্রাইভেটই তোমার পড়তে যাচ্ছে 2,31,000 টাকা। আচ্ছা, এবার আসি, প্রতিষ্ঠানকে একটা খরচ দিতে হয়, প্রতিষ্ঠানে ফি দিতে হয়, ফর্ম ফিল আপ করতে হয়, বই কিনতে হয়। হ্যাঁ, এই সমস্ত হিসাব যদি আমরা একখানে করি, তাহলে দেখো 84 মাসে একটা স্টুডেন্টের পিছনে মিনিমাম 5,000 টাকা করে প্রতি মাসে খরচ হয়। এখন এটা কিন্তু খুব স্বাভাবিক। হ্যাঁ, তাহলে যদি প্রতি মাসে একটা স্টুডেন্টের এখানে থাকা খাওয়া একটা ব্যাপার আছে, থাকা খাওয়াতেই কিন্তু প্রায় 5,000-এর উপরে যায়। তারপর আমরা এখানে হিসাব যদি করি, তাহলে আমি অ্যাভারেজে 5,000-ই ধরলাম।
তাহলে 84 মাসে 5,000 টাকা করে খরচ করলে আসলে 4,20,000 টাকা। এই দুটোকে যদি তুমি একখানে করো তাহলে তোমার 7 বছরের টোটাল খরচ হচ্ছে 6,51,000 টাকা। আচ্ছা, এবার আসি টিএমএসএস এ যদি পড়ো, অর্থাৎ তোমার যেটাতে ভর্তি হয়েছে অলরেডি, সেটাতে যদি পড়তে যাও তাহলে কতটা খরচ হবে। দেখো, আমাদের সেকশনটা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার প্লাস রেজাল্ট, অর্থাৎ তুমি পড়াশোনা যেদিন থেকে ভর্তি হয়েছো সেদিন থেকে পড়াশোনা শেষ করে রেজাল্ট হওয়া পর্যন্ত তোমার সময় লাগবে 4 বছর। এখানে কিন্তু কোনো সেশন গ্যাপ নেই, যেটা জেনারেলে হতে পারে। অনেক সময় কিন্তু হয়, আগে হতো এখন কমে আসছে, কিন্তু এখন যে একেবারেই নাই সেটাও বলা যাবে না, আবার যে হচ্ছে সেটাও বলা যাবে না। ঠিক আছে, তাহলে দেখো টোটাল আমাদের সময় কত লাগছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ 4 বছর অর্থাৎ 48 মাস। 48 মাসে আমাদের খরচ কত দাঁড়াচ্ছে? প্রাইভেটে 0, কারণ আমাদের বেসরকারি প্রতিষ্ঠানগুলোর নিয়ম হচ্ছে তুমি প্রাইভেট পড়াতে পারবে না, কারণ তোমরা অর্থ খরচ করে এই প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হও। আমরা অন্যান্য কোনো নামি দামি শিক্ষা প্রতিষ্ঠান, যেমন জেনারেলে অনেক প্রতিষ্ঠান আছে, হ্যাঁ ইন্টারে আছে, তারা কিন্তু চড়া মাপের প্রাইভেট বিজনেসে জড়িত। তাদের ক্লাসরুম হোক না হোক, প্রাইভেট কিন্তু প্রচুর হয়। তো আমরা প্রাইভেট পড়াতে পারবো না এই সাপেক্ষে, কারণ আমাদের সব হাতে কলমে শিক্ষা। প্রাইভেটে গিয়ে থিওরি দেখানোর কোনো উপায় নেই, আমাদেরকে তাদেরকে ল্যাবে নিয়ে এসেই কাজ দেখিয়ে দিতে হয়। হ্যাঁ, থিওরির সাথে আমাদেরকে ল্যাব দেখাতে হয়, এটাও একটা বিষয়, যার কারণে প্রাইভেটে তোমাদের কোনো টাকা লাগছে না। এবার ইনস্টিটিউট ব্যয়, অর্থাৎ আমাদের তো একটা খরচ আছে। আমাদের যে সেমিস্টার ফি, সেটাকে যদি আমরা, সেমিস্টার ফি হচ্ছে 8,000 টাকা। এই 8,000 টাকাকে তুমি যদি প্রতি মাসে ভাগ করো তাহলে 1333 সামথিং প্লাস মাইনাস হবে। তো প্রায় 64,000 টাকা তোমার 4 বছরে খরচ হবে। আচ্ছা, এবার আসি, এখানে ভর্তি হতে গেলে তোমার 6,000 টাকা লাগে। 170 টাকা তোমরা দিয়েছো অনলাইনের জন্য। তোমরা হয়তো টাই সোল্ডারের জন্য দিবা, এবং আইডি কার্ডের জন্য হয়তো 300 টাকা তোমাদের কাছে নেওয়া হবে, এবং ফর্ম ফিল আপ, এবং এখানে যে মিড টার্ম পরীক্ষা হয় এগুলোর জন্য কিছু এক্সপেন্স আছে যেগুলো বোর্ডে রেজিস্ট্রেশন করতে হয়, সেগুলোর জন্য তোমার 8টা সেমিস্টার অর্থাৎ 4 বছরে সর্বমোট 12,000 টাকা এবং 2100 টাকা খরচ হবে। সবগুলোকে যদি একখানে করা যায় তাহলে 20,700 টাকা, সরি 570 টাকা খরচ হবে। তাহলে সবগুলোকে একখানে করি, 4 বছরের টোটাল খরচটা দাঁড়াচ্ছে এই ডান পাশে দেখো 84,570 টাকা। আচ্ছা, এবার একটু কম্পেয়ার করি। জেনারেল থেকে ডিপ্লোমার সময় লাগছে কত? জেনারেল লাগছে 84 মাস, ডিপ্লোমা লাগছে 48 মাস, তাহলে সময় তোমার বেশি লাগছে 36 মাস জেনারেলে। আর ডিপ্লোমা তোমরা যেহেতু আসছো, শুধু তোমাদের 36 মাস বেঁচে গেল। আচ্ছা, তাহলে তুমি যদি জেনারেলের আগে 36 মাস আগে পাশ করো, তাহলে তুমি 36 মাস আগে চাকরিতে যোগদান করতে পারবা। যদি 16,000 টাকা স্কেল হয়, অর্থাৎ এখানে একটা বিষয় বলে রাখি, বাংলাদেশের যে কর্ম ব্যবস্থা আছে সেখানে নবম গ্রেড হচ্ছে বিসিএস ক্যাডারদের জন্য অথবা প্রথম শ্রেণী, আর দশম গ্রেড হচ্ছে দ্বিতীয় শ্রেণী, যেটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা পাশ করেছে তাদের জন্য। হ্যাঁ, তাদের স্কেল শুরু হয় 16,000 টাকা থেকে। তাহলে 36 মাস যদি তুমি 16,000 টাকা করে পাও, তাহলে 5,76,000 টাকা তোমার ইনকাম। আচ্ছা, তাহলে আরেকটু কম্পেয়ার করি আরো ভালোভাবে। সেটা হচ্ছে, দেখো এখানে একটা চার্ট দেওয়া আছে। জেনারেলে 84 মাস, ডিপ্লোমায় 48 মাস। খরচ হচ্ছে জেনারেলে 6,71,000 টাকার মতো। আমাদের এখানে খরচ হচ্ছে টিএমএসএস পলিটেকনিক ইনস্টিটিউটে 84,570 টাকার মতো। তোমার চাকরির নিশ্চয়তা, জেনারেলের যে অবস্থা তোমরা একটু আগে দেখেছো পত্রিকায় কি প্রকাশ হয়েছে, 6 কোটি। তার মানে তোমরা যখন 7 বছর পর, অর্থাৎ আজ থেকে প্রায় 7 বছর, তার মানে 2027 সালে এইটা হয়তো ডাবল হয়ে যাবে, ঠিক না? তা সেখানে কিন্তু তোমরা কর্মের একটা বিশাল ধাক্কা খাবে। কিন্তু আজ পর্যন্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা পাশ করে আসছে, সে যদি নিজে চিন্তা না করে থাকে যে আমি চাকরি করব না, তাহলে সে হয়তো বা বেকার আছে। কিন্তু ডিপ্লোমা পাশ করার পর কেউ বসে থাকে না, তার মানে এখানে তুমি চাকরি নিশ্চয়তা পাবা। আর সবচেয়ে বড় কথা, টিএমএসএস পলিটেকনিক ইনস্টিটিউট বা টিএমএসএস, এটা একটা অর্গানাইজেশন, এটি একটি এনজিও সংস্থা। এখান থেকে তুমি যেহেতু পাশ করছো, এই প্রতিষ্ঠানও তোমার কর্মের জন্য তোমাদেরকে কি করবে, অনেক সহযোগিতা করবে, তোমরা ইনশাল্লাহ বসে থাকবে না। আচ্ছা, এবার আয় দেখো, চাকরি পাওনি তাহলে আয় কিসের? সেই জায়গায় সেখানে তোমরা আয় করার সম্ভাবনা করছো 5,76,000 টাকা, ঠিক না? তার মানে তোমরা জেনারেলি যে খরচটা হচ্ছে, তোমরা পরবর্তীতে তোমাদের ইনকামের অর্থ দিয়েই কি করতে পারবে, ছাত্রদেরকে পড়াতে পারবে, আরেকটা ছাত্র, ঠিক না? এবার আসি তাহলে সুফলটা কি পেলে। সময় বাঁচলো 36 মাস, টাকা বাঁচলো 5,63,000 সামথিং, তোমাদের আয় হলো 5,76,000 এবং অর্জন হলো বাবা মার তথা পরিবারের গর্ব, সামাজিক মর্যাদা ইত্যাদি। এবার আসি আমাদের প্রতিষ্ঠানের পরিচিতি।
প্রতিষ্ঠানের দেখো কয়েকটি ছবি দেওয়া আছে, এটা আমাদের প্রতিষ্ঠানের ফটোগ্রাফ ছবি এবং ভিতরে কয়েকটি ছবি। এই ডান পাশে যে ছবিটা দেওয়া আছে অনেকের চেহারা হয়তো তোমরা ভিডিওতে কতটুকু ভালো দেখা যাচ্ছে জানি না। এখানে আমাদের অনারেবল ডিরেক্টর ম্যাডাম আছেন, ইডি ম্যাডাম আছেন এবং আরো বড় বড় ব্যক্তিত্বরা আছেন। এটি আমাদের প্রতিষ্ঠানের প্রধান ফটক, এটা আমাদের ভিতরের বিল্ডিং, এখানে তারা ছবি তুলেছেন, সেই ছবিগুলো আমরা লিখে নিয়েছি। ঠিক আছে, তোমরা এখানে আসলে তোমরা অবশ্যই আসবে, এখানেই ক্লাস হবে তোমাদের ইনশাল্লাহ। আচ্ছা, এবার বলবো হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত ইতিহাস। টিএমএসএস পলিটেকনিক ইনস্টিটিউট টিপিআইআর, এটি পুরো রংপুর শহরে একমাত্র অত্যাধুনিক পলিটেকনিক ইনস্টিটিউট, কারণ আমরা যেগুলো এখানে সেট করেছি আসলে কোনো পলিটেকনিকে তুমি এটা খুঁজে পাবে না। এটি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত কারিগরি শিক্ষা বোর্ড আগারগাঁও ঢাকা কর্তৃক অনুমোদিত এবং 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর যে কোর্সগুলো আছে তার মধ্যে সিভিল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, আর্কিটেকচার, টেক্সটাইল, এগ্রিকালচার এবং ফিশারিজ টেকনোলজিতে আমরা পাঠদান করে আসছি। রংপুর জেলার যে সদর উপজেলায় কেন্দ্রীয় যে বাস টার্মিনাল আছে সে তার নিকটে বিএসটিআই এর বিভাগীয় কার্যালয় অবস্থিত এবং তার বিপরীতেই আমাদের প্রতিষ্ঠানটি অবস্থিত। বর্তমান প্রথম পর্ব সহ আমাদের প্রায় 1100 শিক্ষার্থীর মতো অধ্যয়নরত আছে। আর স্বল্প খরচে এখানে পাঠদান যেহেতু হয়ে গেছে, এটা একটু আগে তোমরা দেখেছো, 2020 সালে যারা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট শেষ করেছে তারা কিন্তু এখনো পাশ করতে পারেনি। সেই 8ম পর্ব পাশ করেই তাদেরকে আমরা যেভাবে তৈরি করেছি আল্লাহর রহমত, তারা কিন্তু এখন বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছে। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় অর্জন। হ্যাঁ, আমাদের ছাত্র পাশ না করেই চাকরি পায়। আচ্ছা, এবার আমাদের বৈশিষ্ট্য বলি। প্রত্যেকটা শিক্ষার্থী, তোমরা যে 8,000 কেন পাচ্ছ, আমরা প্রত্যেকটা সেমিস্টারই 5 থেকে 7,000 টাকা করে নিশ্চিত উপবৃত্তি টিএমএসএস থেকে তোমাদেরকে দেওয়া হয়। বিধায় কিন্তু রংপুর শহরে এই 8,000 টাকা সেমিস্টারে তোমরা পড়াশোনার সুযোগ পাচ্ছ। আমরা সবচেয়ে স্বল্প খরচে অধ্যয়নের সুযোগ দিচ্ছি। রংপুর শহরে যতগুলো প্রতিষ্ঠান আছে কেউ এত কম খরচে তোমাদেরকে পড়াতে পারবে না। আচ্ছা, পাশ করার পর তোমরা এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে পাশ করবে। নিয়মিত এখানে আমরা মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি এবং পুরস্কারের ব্যবস্থা করি যেন তারা অবশ্যই আরো ভালো পড়াশোনা করার আগ্রহ পায়। আমাদের এই পরিবেশ রাজনীতি এবং ধূমপান এবং পুরোপুরি নিরিবিলি মনোরম পরিবেশ। হ্যাঁ, কারণ এটি শহরের মূল শহরের ঠিক পাশে, অর্থাৎ ঠিক পাশে বললে ভুল হবে, এখান থেকে শহরের যানজট অনেক দূরে, যার কারণে পরিবেশটা অনেক ভালো। আমাদের এখানে প্রত্যেকটি ক্লাসে মাল্টিমিডিয়া প্রজেকশনের ব্যবস্থা আছে। হ্যাঁ, যার কারণে দেখা যায় কি এখন কিন্তু শুধু শোনার থেকে দেখানোটা সহজ হয়। দেখালে কিন্তু পড়তে ভালো লাগে। যেমন সিনেমার প্রত্যেকটা লাইন আমাদের মনে থাকে কিন্তু বইয়ের লাইন মনে থাকে না। আচ্ছা, লাইব্রেরিতে সকল বই আছে, এখান থেকে শিক্ষার্থীরা বই নিতে পারবে, যার কারণে বই ক্রয় করতে হবে না। ঠিক আছে। আচ্ছা, আমরা হ্যান্ড নোট সার্ভিস দিয়ে থাকি। ছাত্রছাত্রীদের জন্য আমরা শিক্ষকরা সরাসরি হ্যান্ড নোট লিখে দিই। অনেক দুর্বল শিক্ষার্থী আছে, মেধাবী শিক্ষার্থীরা, তাদেরকে প্রাইভেট পড়ার জন্য প্রয়োজন না হয় সেজন্য আমরা আলাদাভাবে ব্যবস্থা নিই। আচ্ছা, আমাদের এখানে যতজন শিক্ষার্থী আছে সবাই হায়ার গ্রাজুয়েট। শুধু হায়ার গ্রাজুয়েট নয়, এখানে আমাদের নন গ্রাজুয়েট শিক্ষকও আছে। মাস্টার ডিগ্রি, বিএসসি, ইঞ্জিনিয়ার, বিভিন্ন পলিটেকনিক এবং সরকারি প্রতিষ্ঠানের পেশাদার শিক্ষক আছেন। তাদেরকেও আমরা নিয়ে এসে এখানে ক্লাস নেওয়াই এবং আমাদের নিজস্ব শিক্ষক তো আছেই। হ্যাঁ, আচ্ছা, কোর্স শেষে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করি, যেটা একটু আগে বলেছিলাম। যেহেতু টিএমএসএস একটি সর্ববৃহৎ, বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ যে যতগুলো এনজিও আছে তার মধ্যে একটি, হ্যাঁ, এবং সবথেকে সুনামধন্য একটি প্রতিষ্ঠান। সর্বত্রই আমাদের কিন্তু শাখা আছে, তোমরা হয়তো দেখেছো যে আমাদের ইন কার্যক্রম সবখানে চলে। তো এত বড় একটি প্রতিষ্ঠান তোমাদের কর্মসংস্থানের জন্য কোনো সহযোগিতা করবে না, এটা তো ভাবাটা আসলেই বড় লজ্জাজনক। ঠিক আছে, তারা সর্বদাই আমাদের একটি সেল করে দিয়েছেন। আমরা সেই সেলের মাধ্যমে, জব প্লেসমেন্ট সেলের মাধ্যমে সব শিক্ষার্থীদের জন্যই আমরা তাদের যোগ্যতা সাপেক্ষে চেষ্টা করি কর্মসংস্থান তৈরি করে দেওয়ার জন্য। হ্যাঁ, কিন্তু সেজন্য আমরা যেভাবে বলবো সেভাবে তোমাদেরকে চলতে হবে, পড়তে হবে। ঠিক আছে। আচ্ছা, এবার আসে আমাদের বিশেষ বৈশিষ্ট্য। প্রত্যেকটা প্রতিষ্ঠানে শুধু পড়তে বললে কিন্তু আসলে এখনকার ছাত্ররা বিনোদন প্রেমী, এদেরকে খালি পড়া পড়া বলে এরকম তো পড়বে না। তো দেখা যাচ্ছে আমরা এখানে ধর্ম চর্চা করি, সাংস্কৃতিক এবং চর্চা করি এবং সাথে প্রশিক্ষণও দিই, শারীরিক চর্চা করি, প্রশিক্ষণ চলে, বিভিন্ন রকম আমরা খেলার আয়োজন করি। হ্যাঁ, এবং দুর্যোগ ব্যবস্থাপনার আমরা এখানে চর্চা করি, প্রশিক্ষণ দিয়ে থাকি। জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আমরা সবসময় চর্চা করতেছি, তাদের মাধ্যমে বিভিন্ন রকম এটা নিয়ে আয়োজন করা হয়। প্রতি বছর শিক্ষা সভা এবং পিকনিকের ব্যবস্থা করা হয়। এছাড়াও অনেক কার্যক্রম আছে যেটা নিয়ে আমরা শুধুমাত্র থিওরি এবং ল্যাবের ভিতরে প্র্যাকটিক্যাল, অর্থাৎ একটা মেশিন নির্ভর ব্যক্তি তৈরি করি না, আমরা একটি যুগ উপযোগী তৈরি করি। কারণ একটা শিক্ষার্থী সবসময় তোমার ল্যাবে থাকবে না, বা সবসময় কারখানায় থাকবে না, বা সবসময় সে একটা সময় তাকে কিন্তু ম্যানেজমেন্টে যেতে হবে। যত তোমার অভিজ্ঞতা বাড়বে ধীরে ধীরে কিন্তু তুমি ম্যানেজমেন্টে চলে যাবে। তুমি যখন ম্যানেজমেন্টে যাবে তখন তাহলে তুমি কি করবে, তুমি কাকে নিয়োগ দিবে, কাকে কিভাবে রাখবে না রাখবে ইত্যাদি কিন্তু অনেক ব্যাপার জড়িত হয়ে থাকে। তার মানে একটা জিনিসকে চালানোর দায়িত্ব তোমার উপর। এত বড় দায়িত্ব যখন তুমি পাবে, তোমার কর্মজীবনের অভিজ্ঞতার আগেই আমরা চেষ্টা করি যেন তুমি ওই জিনিসগুলোকে ধারণা রাখতে পারো।
যেন যখন কর্মজীবনে যাবে যেন এই জিনিসগুলো তুমি অর্জন করে নিতে পারো খুব তাড়াতাড়ি। অর্থাৎ আমি বই যদি জানি যে কোন পৃষ্ঠায় কি আছে, যেমন সূচিপত্রে দেওয়া থাকে, তাহলে কিন্তু সহজে খুঁজে পাবো। কিন্তু কাজ করতেছি, শিখতেছি এবং আগাচ্ছি, আমি কিন্তু জানি না আমাকে কত দূর পর্যন্ত যেতে হবে, তাহলে কিন্তু আমার জন্য জানাটাও কষ্ট হবে এবং আমার এটা অর্জন করতে অনেক সময় লাগবে। এটা যেন কম লাগে, খুব দ্রুত তো যেন তোমরা ম্যানেজমেন্ট লেভেলে যাওয়ার যে অভিজ্ঞতা দরকার, অর্থাৎ ডিপ্লোমাকে যেভাবে তৈরি করার জন্য কারিগরি শিক্ষা বোর্ড চেষ্টা করছে সেটা যেন করতে পারো, এই জন্যই আমরা এই ব্যবস্থাগুলো করে থাকি। এবারে সে আমাদের পাঠদান প্রক্রিয়া। আমরা সবকিছুই হাতে কলমে শ্রেণীকক্ষে মাঠ পর্যায়ে নিয়ে গিয়ে করাই, ঠিক আছে। এখন মাঠ পর্যায়ে তো আমাদের কম্পিউটার টেকনোলজি যায় না, তো যারা যায় তাদেরকে একটু দেখাচ্ছি, ঠিক আছে। দেখো, এগুলো সব আমাদের স্টুডেন্ট, সব আমার স্টুডেন্ট, ঠিক আছে। আচ্ছা, এগুলো টেক্সটাইল টেকনোলজি। আচ্ছা, এবার আমরা তোমাদেরকে তো দেখালাম যে এগুলো হচ্ছে আমাদের শিক্ষার্থীদের ছবি যখন তারা বিভিন্ন লাইভ প্রজেক্টে ছিল, ঠিক আছে। আচ্ছা, এবার আসে আসলে আমরা এই পলিটেকনিকে কি কি পড়াই। একটু আগেও আমি সংক্ষিপ্ত ইতিহাসে বলেছি। এখানে তোমরা যে চারটা দেখতে পাচ্ছ, এখানে আরো সুন্দরভাবে দেওয়া আছে। সেকশন আসলে চারটা। এখানে হচ্ছে তোমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা টেক্সটাইল, ডিপ্লোমা এগ্রিকালচার এবং ডিপ্লোমা ফিশারিজ। হ্যাঁ, তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর যে সেকশন, সেখানে তোমরা যে সাবজেক্টগুলো পাবে সিভিল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, মেকানিক্যাল, আর্কিটেকচার। আর টেক্সটাইল টেকনোলজির কারিকুলাম আলাদা, এগ্রিকালচার ফিশারিজের কারিকুলাম আলাদা, এগুলো আলাদা আলাদা সেকশন। হ্যাঁ, আচ্ছা, এবার যেটা দেখাবো আসলে মোটামুটি সবই শেষ করে ফেলেছি। হ্যাঁ, আজকের আলোচনায় আমরা যেগুলো করলাম একটু সামারিটা নিই। প্রশ্নপত্র পর্বে যাওয়ার আগে আমরা একটু সামারি করব যে আচ্ছা, আমরা যেগুলো দেখলাম, আমরা শুরু থেকে যেসব দেখেছি তার মধ্যে সর্বপ্রথম যেটা দেখেছি আমাদের আজকের আলোচনার বিষয়বস্তুর মধ্যে ইঞ্জিনিয়ারিং কি ছিল। আমরা দেখেছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কি ছিল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আসলে কার দ্বারা অনুমোদিত হয়েছে, অর্থাৎ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। তারা 20টারও উপরে কারিকুলাম তৈরি করেছে, তার আন্ডারে প্রবিধান তৈরি করেছে, তারপরে সাবজেক্ট আছে, সেই সাবজেক্টের কোর্স স্ট্রাকচার আছে, অর্থাৎ 4 বছরে কোন সময় তারা কি পড়বে এবং কোন সাবজেক্টে কোন টপিকস পড়ানো হবে সেই সিলেবাসটাও আমরা কিন্তু এখানে আজকে দেখেছি। এবং সিলেবাস সাপেক্ষে কত মার্কের ক্লাস হবে, তারা কি কি কোন কোন সেকশনে কোন কোন নাম্বার হবে, কখন কখন পরীক্ষা হবে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। শুধু সেটাই নয়, কেউ যদি তোমাদেরকে ভবিষ্যতে প্রশ্ন করে যে স্যার বা ছাত্র তোমাদেরকে একটা জিজ্ঞাসা করলো, কোনো শিক্ষকই বলো, কোনো অভিভাবক বলো, কোনো বন্ধু বান্ধব বলো, তোমাদেরকে জিজ্ঞাসা করো, তোমরা কিন্তু বলতে পারবা যে বাংলাদেশে কেন আমরা কারিগরি শিক্ষা বোর্ডের এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স করবো, ঠিক আছে। এবং তোমরা কিন্তু বলতে পারবে যে আসলে ইঞ্জিনিয়ার কারা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কারা, এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার গুরুত্ব, প্রয়োজনীয় এবং সুফলটা কি। বিশেষ করে যেহেতু তুমি টিএমএসএস এ পড়তে যাচ্ছ, সেহেতু তোমাকে এই প্রতিষ্ঠানে তুমি কি সুফলটা পাবে সেটা কিন্তু অলরেডি আমরা হাতে কলমে হিসাব দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এখন যদি কেউ কোনো জেনারেল শিক্ষার্থী তোমাদের সাথে তর্কে যাবা না কখনো, তোমাদেরকে আমি এটাতে রিকোয়েস্ট করবো, সবাই আমরা শিক্ষার্থী, সবাই ভাই ভাই। হ্যাঁ, তোমরা কেউ কখনো কারোর সাথে তর্কে যাবা না, কারণ তোমরা ইঞ্জিনিয়ার নও, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তোমাদের নিজেদের জায়গাটা বুঝতে হবে, ঠিক আছে। যেহেতু তুমি একদম মাঝ অবস্থায় আছো, সেহেতু এই বিষয়টা তাদেরকে বুঝিয়ে দিতে হবে। তোমার মধ্যে ইঞ্জিনিয়ারের কৌশল আছে, তোমার মধ্যে একজন দক্ষ কর্মীরও ব্যবস্থা দেওয়া আছে। তুমি এমন একজন ব্যক্তি যে সব জায়গাতে যেতে পারবে, কিন্তু সবার মধ্যে সেই সুযোগটা থাকে না। এটা তোমরা নিয়ে গর্ব করতে পারবে, কিন্তু অহংকার করবে না, ঠিক আছে। তাহলে টিএমএসএস এ পড়াশোনা করলে তোমরা কি সুবিধা পাবে, এটা নিয়েও তোমাদের কাছে প্রশ্ন আসবে, সেটাও তোমরা বলতে পারছো। এবং এখানে পড়ার কারণে তোমার জীবনে যে অর্জনগুলো আসবে সেটাও কিন্তু তুমি বলতে পারছো, ঠিক আছে। যাই হোক, অবশেষে একটি কথাই বলবো, পড়াশোনা করো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। হ্যাঁ, এবং অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। সেই সাথে আরেকটি কাজ যেটা করবো সেটা হচ্ছে ফেসবুকে অবশ্যই তোমরা ওখানে অ্যাড হবে, প্রত্যেকে ওখানে রিকোয়েস্ট করবে, ঠিক আছে। ফেসবুকের যে আমার যেটা দেয়া আছে এই আইডিতে, এবং এখানে তোমরা যখন ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করবে তার সাথে করবে কি, মেসেজ একটি সেন্ড করবে, মেসেজের মধ্যে তোমাদের নাম লিখবে, তোমাদের এসএসসি রোলটা লিখবে, ঠিক আছে। আবারও বলে দিচ্ছি, এখানে আমার স্টুডেন্ট ছাড়া, অর্থাৎ যাদেরকে আমি কোনো এক সময় পড়িয়েছি বা যাদেরকে পড়াতে যাচ্ছি তাদেরকে ছাড়া কিন্তু আমি অ্যাড করি না। অত মন খারাপ করার কিছু নেই, যতক্ষণ পর্যন্ত আমি এটা বুঝবো না যে তোমরা আসলে এই মানে আমার স্টুডেন্ট, ততক্ষণ পর্যন্ত আমি এখানে অ্যাড করি না। তো তোমরা অবশ্যই দুইটা কাজ করে অ্যাড হবে, এবং এই আইডিতে যখন আসবে তোমাদের এই সবাইকে, তোমরা যারা আছো বর্তমান এই 2020-21 সেশনে ভর্তি হচ্ছে তাদেরকে নিয়ে আমি একটা গ্রুপ করবো, এবং ওই গ্রুপের মধ্যেই তোমাদেরকে তোমাদের যে অনলাইন ক্লাসের যে রুটিনটা সেটা আমরা কিন্তু আপলোড করে দেবো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে।
সেটি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার যেটা দেখব সেটি হলো আমরা এই যে অনলাইনে কানেক্ট হব, এই কানেক্টটা কীভাবে হবো, এবং সেই সাথে আরেকটা জিনিস দেখব সেটা হচ্ছে যে আমরা কোন কোন মাধ্যমে এই ক্লাসে প্রবেশ করে ক্লাসটা করব। হ্যাঁ, তো আমরা তিনটা মাধ্যম সাধারণত ইউজ করব। একটা হচ্ছে ফেসবুক লাইভ, একটা ইউজ করব হচ্ছে আমরা ইউটিউব লাইভ, অর্থাৎ ফেসবুক, ইউটিউব, এবং এই যে সফটওয়্যারটা আমি এখন তোমাদেরকে সামনে যেটা দেখিয়েছি, আসলে পুরো ভিডিওটা এই সফটওয়্যারে এই জন্য করেছি যেন এই সফটওয়্যারটা সম্পর্কে তোমাদেরকে পরে বলতে পারি। হ্যাঁ, এই জন্যতে অন করে রেখেছি। তো এই সফটওয়্যারটির নাম হচ্ছে জুম মিটিং। তোমরা অনেকে শুনেছো, হয়তো তোমাদের স্কুলে এটা নিয়ে হয়তো ক্লাসও হয়েছে কিনা জানি না, হয়তো হয়েছে। ঠিক আছে, আজকে আমরা এখন দেখি যে এই সফটওয়্যারটা তোমরা কিভাবে ইউজ করবে এবং কিভাবে কোথা থেকে ডাউনলোড করে ইনস্টল করবে। হ্যাঁ, আচ্ছা, তো এর জন্য আমরা একটু যারা ডেস্কটপ ইউজ করো তাদের কাছে চলে যাব ব্রাউজারে। ঠিক আছে, ব্রাউজার ওপেন করে এখানে আমরা লিখব জুম। ঠিক আছে, সরি, শুধু জুম লিখলে হবে না, এখানে লিখবো আমরা ডাউনলোড জুম। ডাউনলোড জুম, দেখো ডাউনলোড জুম লিখে যদি এন্টার করি, এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে। ঠিক আছে, তো প্রথমটাতেই যদি আমরা ক্লিক দিই, দেখো এখানে zoom.us দেওয়া আছে, অর্থাৎ ইউএস। এই সফটওয়্যারটা ইউএস থেকে কানেক্ট হয়, অর্থাৎ আমেরিকান থেকে কানেক্ট হয়। ঠিক আছে, নিয়ন্ত্রণে আছে। সো এইটাই এটার প্রকৃত সাইট বলা যায়। তো এখানে আমরা কি করব, ক্লিক দিয়ে দেবো। ক্লিক করার সাথে সাথে তোমাদের ইন্টারফেসটা আসবে। এখানে দেখো দেওয়া আছে ডাউনলোড, এখানে ডাউনলোডে ক্লিক দিলে তোমাদের সফটওয়্যারটা দেখো পামে ডাউনলোড হতে শুরু করেছে। এই সফটওয়্যারটাকে ইনস্টল করলে তোমার যে ইন্টারফেসটা আসবে, সেই ইন্টারফেসে বেশি কিছু করার প্রয়োজন হয় না। সেই ইন্টারফেসে শুধুমাত্র তুমি যেটা করবে সেটা হচ্ছে তোমার আমার এখান থেকে একটা মিটিং আইডি দেবো। সেই মিটিং আইডিতে গিয়ে তোমাকে ওখানে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পর তোমার কাছে একটা পাসওয়ার্ড চাইবে, অর্থাৎ আমি তথ্যগুলো একটু আবার দেখিয়ে দিচ্ছি, এখানে স্ক্রিনে দেখাচ্ছি, তাহলে তোমরা দেখতে পারবে। দেখো এটি হচ্ছে আমার মিটিং আইডি। এই মিটিং আইডিটি 1414805318 এবং এটার পাসকোড একটা চাবে। হ্যাঁ, পাসকোড চাবে, সে পাসকোডটা হচ্ছে 31CJY, অথবা যদি নিউমেরিক কোড চাই তাহলে তুমি এই কোডটা দিতে পারো 454433। ঠিক আছে, এটা দিলে কি হবে, তোমাকে এখানে জয়েন করতে দেবে। সেটা আমি প্রসেসটা দেখাচ্ছি। আচ্ছা, ডাউনলোড হয়ে যাওয়ার পর, আচ্ছা, এটা হচ্ছে যারা ডেস্কটপে সেট আপ করতে চাচ্ছে তাদের জন্য। আর যারা ডাউনলোড করতে যাচ্ছ মোবাইলে, তারা এখানে জাস্ট প্লে স্টোরে যাবে। প্লে স্টোরে যাওয়ার পরে কি করবে, দেখো এখানে সার্চ করবে হচ্ছে জুম। জুম অ্যাপস বা জুম ক্লাউড দিলেই চলে আসবে। এই দেখো প্রথমেই চলে আসছে জুম। হ্যাঁ, এবং zoom.us। তো এই সফটওয়্যারটা ইনস্টল করলেই হয়ে যাবে। এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে তোমাদের ইন্টারফেসটা চলে আসবে, এখান থেকে ইনস্টল করে নিবে। হ্যাঁ, ইনস্টল করে নিলে তোমার কাছে যে ইন্টারফেসটা আসবে, ইনস্টল করার পর তুমি যখন অন করতে যাবে, আমি অলরেডি একটা মিটিং শুরু করেছি। হ্যাঁ, অলরেডি অনেকের সাথে কানেক্ট আছে, এই মুহূর্তে ডিসকানেক্ট করে তোমাদেরকে দেখানোর উপায় নেই। যাই হোক, বেশি কিছুই না। এই সফটওয়্যারটা যখন অন করবে তখন এই যে প্যানেলটা আছে, এই প্যানেলে জাস্ট দুইটা লাইন থাকবে, দুইটা এরকম ঘর থাকবে। একটাতে দেওয়া থাকবে জয়েন্ট মিটিং। সেই জয়েন্ট মিটিংয়ে তোমরা করবে কি, আমার যে কোড, এই কোডটা লিখে দিবে, এবং এখানে যে পাস দেওয়ার পর যখন জয়েন করবে তখন পাসকোড চাইবে, পাসকোডটা চাইলে এই পাসকোডটা দিয়ে দিবে। ঠিক আছে, আচ্ছা, এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে, তো এটা দেওয়ার পরে তোমরা কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে। আমার মনে হয় এটা সবচেয়ে ভালো হবে। ফেসবুক ইউটিউব লাইভ অথবা ফেসবুক লাইভ অনেক বেশি মেগাবাইট টানে, যার কারণে তোমরা এই সফটওয়্যারটা ইউজ করে দেখতে পারো। আমরা এটা ইউজ করি, এটাতে ভালো হয়। তোমরা দেখো, তোমাদের ওখান থেকে যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবে, সেক্ষেত্রে আমরা অন্য কোনো একটা ব্যবস্থা তোমাদেরকে করে দেবো। ঠিক আছে, ওকে।